আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিকুজ্জামান, ইউর আশিক ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আলোচনা করব আমাদের তড়িৎচুম্বকীয় আবেশ এবং দিক পরিবর্তী প্রবাহ এই চ্যাপ্টারটির গুরুত্বপূর্ণ অংশটুকু, অর্থাৎ সিকিউ অ্যানালাইসিস অংশটুকু, ওয়ান শট কোশ্চেনের অংশটুকু। ইতিমধ্যে আমরা এই চ্যাপ্টারের বেসিক জিনিসগুলো দেখে ফেলেছি, কী কী ফর্মুলা ছিল, কীভাবে ফর্মুলাগুলো এসেছিল, সমস্ত বেসিক জিনিসপাতি সব কিছু দেখে ফেলেছি। সো প্রথম পর্বটি যারা এখনও দেখোনি তারা ডেসক্রিপশনে লিঙ্ক থেকে তোমরা এখনই ক্লাসটি করে ফেলো, অথবা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে তুমি ভিডিওসের মধ্যে গেলেই পেয়ে যাবে আমাদের এই তড়িৎচুম্বক আবেশ এই চ্যাপ্টারটির প্রথম পর্বটি। সো দ্বিতীয় পর্বে আমরা চলো যে আমরা যেই সূত্রগুলো আমরা বের করেছিলাম সেগুলো দিয়ে কীভাবে প্রশ্ন আসতে পারে, সিকিউগুলো কীভাবে আসতে পারে, কোন প্রশ্নগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে, সব কিছু চলো আমরা দেখে ফেলি। সো তার আগে প্রথম ক্লাসের অংশটুকু একবার খুব দ্রুত রিভিউ করে নেওয়া যাক, আমাদের কী কী জিনিস আমরা শিখেছিলাম। এবং যেহেতু এই চ্যাপ্টারটি আমাদের ওয়ান শট ব্যাচের পক্ষ থেকে তোমাদের সকলের জন্য ফ্রি থাকছে, তো তোমরা এই প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব এই দুইটা পর্বে ক্লাস করে তুমি চ্যাপ্টারটা আগে দেখো, অনুধাবন করো যে কী অবস্থা তোমার, তুমি কতটুকু বুঝতে পারলে, কতটুকু তুমি সলভ করতে পারলে, তোমার ক্লিয়ার হলো কিনা, একদম বেসিক থেকে অ্যাডমিশন লেভেল পর্যন্ত তোমার ক্লিয়ার হয়ে গেল কিনা সেটা তুমি নিজেই সিদ্ধান্ত নাও। তারপরে কিন্তু তোমরা আমাদের এইচএসসি ওয়ান শট ব্যাচে যুক্ত হয়ে যেতে পারো, এবং প্রথম 100 জনের জন্য কিন্তু 799 টাকার যে অফারটা সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। প্রথম 100 জনের মধ্যে থেকেও তাহলে কিন্তু অফারটি পেয়ে যাবে। সো খুব দ্রুত নিয়ে নাও, আর যুক্ত হওয়ার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ দিয়ে রাখো। ঠিক আছে, চলো আমরা শুরু করি। ইনশাল্লাহ আমরা এই ব্যাচে কিন্তু ফিজিক্স এবং কেমিস্ট্রি দুইটাকে এইভাবে একদম সুন্দরভাবে গুছিয়ে তোমাদেরকে রেডি করে দিতে পারবো। তোমরা ক্লাসগুলো করলে খুব সহজে একটা চ্যাপ্টারকে তোমরা আয়ত্ত করে ফেলতে পারবে। সেই চ্যাপ্টার তোমার পড়া থাকুক বা না থাকুক, যেহেতু সামনে সময় খুবই সংক্ষিপ্ত, এই সংক্ষিপ্ত সময়ে ডিটেলস খুবই সুন্দরভাবে গুছিয়ে পড়তেই হবে। সো সেটা কিন্তু আমাদের এই ওয়ান শট ব্যাচে পাচ্ছ। বিগত বছরগুলোতে 8000 এবং 9000 স্টুডেন্ট কিন্তু আমাদের সাথে যুক্ত ছিল। সো ইনশাল্লাহ এবছরও তোমাদেরকে নিয়ে আমরা খুব সুন্দর একটা যাত্রা করতে পারবো। সো আমরা এখানে প্রত্যেকটা টপিক কিন্তু আমরা এখানে দেখেছিলাম যে আমাদের সূত্র যেগুলো ছিল প্রত্যেকটা টপিক, সো আমাদের এখানকার প্রত্যেকটা জিনিস আমরা অলরেডি দেখেছি। সো আমি তোমাকে খুব সুন্দরভাবে সহজে তোমাকে একটু রিভিউ করে দিই। চলো যে আমরা যেই সকল জিনিসগুলো শিখেছিলাম, এখানে কী কী সূত্র ছিল, কী কী ব্যাপার ছিল, সেই সবগুলো সূত্র চলো আমরা এক নজরে দেখে নিই। তারপরে কিন্তু আমরা আমাদের এই যে অল ইন ওয়ান, সো আমরা এখান থেকে শুরু করছি আমাদের অল ইন ওয়ান এই পার্ট থেকে। সো তার আগে আমরা চলো খুব সহজে খুব দ্রুত সূত্রগুলো রিভিউ করে নিই। শুরুতে শিখেছিলাম আমরা চুম্বক ফ্লাক্স। সো শুরুতে আমরা এখানে শিখেছিলাম হচ্ছে আমাদের চুম্বক ফ্লাক্স। সো আমরা এই সিরিয়ালে চুম্বক ফ্লাক্সের যেই সূত্রগুলো বা যা যা সূত্র ছিল সব কিছু আমরা একটা একটা করে লিখি। সো এখানে আমরা প্রথমেই পাবো হচ্ছে চুম্বক ফ্লাক্স ফাই সমান আমরা পেয়েছিলাম যে এ বি কস থিটা, এবং এখানে কি বলেছিলাম, ফাই ছিল চুম্বক ফ্লাক্স। চুম্বক ফ্লাক্স কি ছিল, কোনো একটা তলের মধ্য দিয়ে লম্বভাবে কি পরিমাণে চুম্বক বলরেখা অতিক্রম করছে সেটা ছিল চুম্বক ফ্লাক্স। বের করতাম এ বি কস থিটা দিয়ে। এ ছিল ক্ষেত্রফল, বি ছিল চুম্বক ক্ষেত্র, থিটা ছিল মধ্যবর্তী কোণ। কার কার মধ্যবর্তী কোণ, এ এবং বি এর মধ্যবর্তী কোণ। তলের সাথে কোণ দেওয়া থাকলে আমরা কি করতাম, 90 থেকে বিয়োগ দিতাম। ফাইনলি আমাদের মনে আছে আশা করি, এবং এটাকে আমরা কিন্তু এভাবে লিখতে পারতাম যে ফাই ইকুয়াল টু এ ভেক্টর গুণ বি ভেক্টর, এভাবে আমরা লিখতে পারতাম। ডান, একটা জিনিস। তারপরে আমরা শিখেছিলাম যে যখনই আমরা একটা কুণ্ডলীকে আমরা হচ্ছে একটা কুণ্ডলীকে যদি একটা বদ্ধ কুণ্ডলীর আশেপাশে নিয়ে আসি, বা একটা ধাতব একটা অথবা একটা আমাদের দণ্ড চুম্বককে একটা বদ্ধ কুণ্ডলীর আশেপাশে আমরা এরকম আনা নেওয়া করি, আপেক্ষিক গতি সৃষ্টি করি, সেখানে একটা আবিষ্ট তড়িৎচালক শক্তি পাওয়া যায়। এবং সেই তড়িৎচালক শক্তির মান আমরা পেয়েছিলাম কি, ফ্যারাডের সূত্র হতে ই সমান মাইনাস, আমরা শিখেছিলাম এরকম যে মাইনাস এন ডি ফাই বাই হচ্ছে ডিটি। সো এই ব্যাপারটা একটু খেয়াল রেখো, ডি ফাই বাই এন সংখ্যক পাকের জন্য আমরা এন লিখতাম মাইনাস এন ডি ফাই বাই ডিটি। এই মাইনাস ঋণাত্মক চিহ্নটা দিক নির্দেশ করতো যে আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক কোন দিকে হবে, সেটা আমরা লেন্জের সূত্রের সাহায্যে শিখেছিলাম। সো ই সমান মাইনাস এন ডি ফাই বাই ডিটি, এই ব্যাপারটা খেয়াল রাখবো। এরপরে আমরা শিখেছিলাম স্বকীয় আবেশ এবং পারস্পরিক আবেশ দিয়েও আমরা তড়িৎচালক শক্তি বের করতে পারতাম। সেক্ষেত্রে ছিল হচ্ছে আমাদের মাইনাস এল, আমরা লিখতাম হচ্ছে ডিআই বাই ডিটি। আর শুধু অঙ্ক অর্থাৎ ভ্যালু নিয়ে কাজ করার সময় মাইনাস আমরা অ্যাভয়েড করতে পারি, সমস্যা শুধু মান নিয়ে কাজ করতে পারি। সো এল ডিআই বাই ডিটি, ডিআই হচ্ছে তড়িৎ প্রবাহের পরিবর্তন, ডিটি হচ্ছে সময়ের পরিবর্তন। এবং পারস্পরিক আবেশ দিয়ে আমরা শিখেছিলাম এরকম, আমাদের সূত্র ছিল হচ্ছে মাইনাস এম, আমরা শিখেছিলাম হচ্ছে ডিআই বাই ডিটি, যেখানে এল ছিল হচ্ছে আমাদের স্বকীয় আবেশ গুণাঙ্ক এবং এম ছিল পারস্পরিক আবেশ গুণাঙ্ক।
এই জিনিসটা আমরা শিখেছিলাম এখান থেকে। তারপর আমরা শিখেছিলাম এই পারস্পরিক আবেশের ব্যবহার ট্রান্সফর্মার নিয়ে। সেখানে আমরা খেয়াল করেছিলাম আমাদের সূত্রগুলো ছিল এরকম যে ইপি বাই ইএস সমান আমরা শিখেছিলাম এনপি বাই এনএস সমান আমরা শিখেছিলাম কি যে আইএস বাই হচ্ছে কত আইপি, এবং আমরা দেখেছিলাম হচ্ছে রুট ওভার আর দিয়েও শিখেছিলাম, রোধ দিয়েও শিখেছিলাম আমরা যে আরপি বাই হচ্ছে কত আর এস, রোধ দিয়েও আমাদের ছিল। এবং সেক্ষেত্রে আমরা কিন্তু যে শক্তির প্রতি সেকেন্ডের শক্তি কি পরিমাণে পরিবর্তিত হচ্ছে অর্থাৎ ক্ষমতা আমরা কিন্তু বের করতে পারতাম যে আই সমান সমান হচ্ছে এরকম লিখতাম আমরা আই স্কোয়ার আর। তবে মনে রাখবো এখানকার প্রত্যেকটা আই কিন্তু আসলে কি হবে, এখানকার আই হবে হচ্ছে আই আর এম এস। সো ব্যাপারটা খেয়াল রাখতে হবে যে আমরা যখন একটা আই নিয়ে কাজ করবো দিক পরিবর্তী প্রবাহের সময় যখন আমরা ক্ষমতা বের করব বা উৎপন্ন তাপ বের করব সেক্ষেত্রে কী হবে এই পি সমান হবে আই স্কোয়ার আর, তবে আইটা হবে আই আর এম এস, ঠিক আছে। বা তুমি এটাকে লিখতে পারতাম বা আমরা এই পিকে লিখতে পারতাম আরও লিখতে পারতাম পি সমান সমান হচ্ছে ভি স্কোয়ার বাই আর, সো আমরা লিখতাম হচ্ছে ই স্কোয়ার বাই আর। তবে এটা আমাদের কি হইতো, এটা হইতো আমাদের হচ্ছে আর এম এস, ঠিক আছে, এটা হইতো আমাদের এখান থেকে হচ্ছে আর এম এস। সো পি ইকুয়াল টু আই স্কোয়ার আর বা ই স্কোয়ার বাই আর, এগুলো আমরা এখান থেকে দেখেছিলাম। সো এখানে আমাদের এই সূত্রগুলো ছিল এবং আমরা এখানে আরও সূত্র দেখেছিলাম, একটু মনে করে নিই চলো, সেটা আমাদের কি কি ছিল। আমরা অলরেডি এখানে এগুলো দেখেছিলাম এবং তারপরে আমরা দেখেছিলাম দিক পরিবর্তী প্রবাহের সূত্র। সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ই ইকুয়াল টু আমাদের সূত্রগুলো হতো ই নট সাইন ওমেগা টি, এবং এখানে আমরা আরও একটা পেয়েছিলাম যে হচ্ছে আমরা আরেকটা পেয়েছিলাম যে আই ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি। এখন খেয়াল করো আমাদের ই নট ছিল তড়িৎ চালক শক্তির শীর্ষমান, দিক পরিবর্তী প্রবাহে কি ঘটতো যে প্রবাহের মানটা কখনো প্লাস মাইনাস এরকম দিক পরিবর্তন করতো, মানের পরিবর্তন হতো, মান এবং দিকের পরিবর্তন হতো। সেটার সমীকরণ ছিল তড়িৎ চালক শক্তির সমীকরণ, তড়িৎ প্রবাহের সমীকরণ ছিল এটা। সো আই ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি, ওমেগা ছিল কৌণিক বেগ, যে আমরা কীভাবে যখন এটা তৈরি করছিলাম এই তড়িৎচালক শক্তিটা দিক পরিবর্তী তড়িৎচালক শক্তিটা, তখন একটা বদ্ধ কুণ্ডলীকে আমরা ওমেগা কৌণিক বেগে ঘোরাচ্ছিলাম, তার ফলে এই তড়িৎচালক শক্তি পাওয়া যাচ্ছিল। তো সেই কৌণিক বেগটা হচ্ছে ওমেগা। এবং এখানে আমরা আরও কয়েকটা জিনিস অ্যাড করে রাখবো, এই যে এপসাইলন নট বা ই নট আর কি, এপসাইলন নট না ই নট আর কি, এই ই নটটাকে বলতাম তড়িৎচালক শক্তির শীর্ষ মান সর্বোচ্চ মান। এটা আমরা বের করতাম কিভাবে, না দেওয়া থাকলে এন এ বি ওমেগা, এটা আমরা দেখেছিলাম প্রমাণের সময় যে এটা কত আসে এন এ বি ওমেগা, ঠিক আছে। এবং এখানে যে আমরা আরও দেখতে পাচ্ছি আমাদের ওমেগা, সো সেই ওমেগা সমান লেখা যাইতো আবার কি, লেখা যাইতো হচ্ছে 2π/t, আবার আমরা লিখতে পারতাম হচ্ছে 2πf, এভাবে লিখতে পারতাম। এই ছিল একটা ব্যাপার। এবং তুমি খেয়াল করে দেখো এর সাথে সাথে আমরা আরও শিখেছিলাম সেটা হচ্ছে এই তড়িৎ প্রবাহের গড় মান, হ্যাঁ, বা তড়িৎচালক শক্তির গড় মানটা কত, আই বার দিয়ে লিখতাম অথবা বা আমরা এটা লিখতে পারতাম আই অ্যাভারেজ, এভাবে লিখতে পারতাম এভি, একই কথা। এবং সেই মানটা কত হইতো, সেই মানটা হইতো হচ্ছে 2/π ইন্টু হচ্ছে আই নট, বা এটাকে আমরা আরও বলতে পারতাম এই ভ্যালুটাকে আমরা এভাবে না লিখে আরও লিখতে পারতাম কীভাবে 0.637 ইন্টু আই নট, এভাবে। অর্থাৎ আই নটের মান জানা থাকলে তুমি আসলে গড়ে কী পরিমাণে তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা বের করতে পারতা। তবে সেটা ছিল কিন্তু অর্ধচক্রের জন্য, গড় মানটা আমরা বের করি কিসের জন্য, অর্ধচক্রের ক্ষেত্রে। তো এই ব্যাপারটাও একটু মনে রাখবো, আই বার হোক বা হচ্ছে ই বার হোক সেম। আর একইভাবে আমরা এখানে লিখতাম হচ্ছে কি আই আর এম এস, সো আই আর এম এসের জায়গায় আমরা ই আর এম এস দিয়েও লিখতে পারি, সেম একই কাহিনী হবে। সো আমরা এরকম আই আর এম এসের ক্ষেত্রে লিখতে পারি, দেখো আমরা আর এম এসটা কীভাবে বলতে পারি, আমরা আর এম এসটা কীভাবে না লিখে কিন্তু অন্যভাবে লিখতে পারি, দেখো যে আই স্কোয়ার বার তার উপর হচ্ছে রুট, এটাকে হচ্ছে আই আর এম এস বলতেছি আমরা। এবং সেই ভ্যালুটা আমাদের আসতেছে কত, সেই ভ্যালুটা আসতেছে আমাদের হচ্ছে যে আই নট বাই হচ্ছে √2, এবং সেই মানটা আমরা পাচ্ছি 0.707 ইন্টু হচ্ছে কত আই নট, এভাবে। বা ই নট দিয়ে বললে কি হইতো যে ই নট বাই √2, ই আর এম এস সমান ই নট বাই √2, তো সেটা লিখলাম না। সো এই কিছু সূত্র আমরা এখান থেকে পেয়েছিলাম এবং আমরা আরও দুটো জিনিস পেয়েছিলাম, সেটাও আমরা লিখে রাখে আসো। সেটা হচ্ছে আমরা এভাবে লিখে রাখি হচ্ছে আমরা কি যে আমাদের হচ্ছে আমরা বলতাম হচ্ছে ফর্ম ফ্যাক্টর, আকৃতি গুণাঙ্ক বা হচ্ছে শীর্ষ গুণাঙ্ক। সো দুইটা গুণাঙ্ক ছিল আমাদের, সো দুইটা গুণাঙ্ক লিখে আসো আমরা। এটা ছিল শীর্ষ গুণাঙ্ক, শীর্ষ গুণাঙ্কটা ছিল হচ্ছে এরকম যে আই নট বাই হচ্ছে আই আর এম এস, এটার অনুপাত, এবং এই অনুপাতটা করলে কত আসে √2 আসে, ঠিক আছে। আই নট বাই আই আর এম এস, এটার অনুপাতকে বলতাম শীর্ষ গুণাঙ্ক। আরেকটা ছিল আমাদের আকার গুণাঙ্ক বা হচ্ছে আকৃতি গুণাঙ্ক, আমরা লিখতাম আসলে সো আকৃতি গুণাঙ্ক। সেই আকৃতি গুণাঙ্কটা কি হতো আমাদের, সেই আকৃতি গুণাঙ্কটা আমাদের হতো হচ্ছে
এরকম যে আই আরএমএস বাই হচ্ছে কত আই বার, এবং এটা করলে আসতে আমাদের হচ্ছে 1.11, ঠিক আছে 1.11, সে 1.1। সো এইখান থেকে আমরা কিন্তু এই প্রত্যেকটা জিনিস বের করা শিখে ফেলতে পারি। সো নেক্সটে আমরা আরও সূত্রগুলো দেখব। যেমন আমরা অতিরিক্ত কয়েকটা সূত্র কিন্তু এখানে দেখেছিলাম। সো সেগুলো একটু দেখে দিই। একটা শিখেছিলাম আমরা হচ্ছে মোশনাল ইএমএফ, অর্থাৎ একটা চুম্বক ক্ষেত্রের মধ্যে যখন লম্ব হবে কোনো একটা তুমি হচ্ছে দণ্ডকে, লোহার দণ্ডকে বা যে কোনো একটা ধাতব দণ্ডকে তুমি গতিশীল করবা, সেই লোহার দণ্ডটা বা সেই দণ্ডের দুই পাশে একটা বিভবের সৃষ্টি হয়। তো সেই বিভবটাকে আমরা বলতাম হচ্ছে মোশনাল ইএমএফ। তো সেই মোশনাল ইএমএফটা কত ছিল আমাদের, মনে করে দেখো, ছিল হচ্ছে BLV, যেখানে বি তারপর হচ্ছে আমাদের এই বি ছিল চুম্বক ক্ষেত্র, এল ছিল ওইটা রডের বা হচ্ছে ওই দণ্ডটার দৈর্ঘ্য, ভি ছিল হচ্ছে বেগ। সো সেখান থেকে তুমি কিন্তু চাইলে এই তড়িৎচালক শক্তিটা বের করে ফেলতে পারো। সেটা জিনিস শিখেছিলাম। এখানে BLV তিনজনের সাথে 90 ডিগ্রিতে থাকে, সেটাও মনে রাখতে হবে। নেক্সট আমরা এখান থেকে আরেকটা জিনিস দেখেছিলাম, সেটা হচ্ছে সঞ্চিত শক্তি বা হচ্ছে স্বকীয় আবেশ গুণাঙ্ক দেখেছিলাম আমরা আগে। স্বকীয় আবেশ গুণাঙ্ক লিখি একার ক্ষেত্রে, সলিনয়েডের ক্ষেত্রে। সো লিখে নিচ্ছে আগে সূত্রটা। এল সমান আমাদের সূত্র ছিল হচ্ছে এরকম, খেয়াল করে দেখো। এল সমান আমাদের সূত্র ছিল কি এরকম, যে মিউ নট ইন্টু হচ্ছে পাই, সাথে ছিল হচ্ছে এন স্কোয়ার, সাথে ছিল হচ্ছে আর স্কোয়ার। এভাবে মনে রাখবা যে মিউ নট ইন্টু পাই এন স্কোয়ার ইন্টু আর স্কোয়ার। নিচে ছিল হচ্ছে আমাদের এল, এটা ছিল আমাদের স্বকীয় আবেশ গুণাঙ্ক। কার ক্ষেত্রে? সলিনয়েডের ক্ষেত্রে। সো ব্যাপারটাও খেয়াল রাখবো, এটা হচ্ছে সলিনয়েডের ক্ষেত্রে। সো সলিনয়েডের ক্ষেত্রে এবং এক্ষেত্রে আমরা কিন্তু হচ্ছে দেখো একটা জিনিস দেখেছিলাম যে সঞ্চিত শক্তি। সো কী পরিমাণে শক্তি সঞ্চিত থাকে সেটা। সো কী পরিমাণে শক্তি সঞ্চিত থাকে একটা ইন্ডাক্টরের মধ্যে, সেটা আমরা লিখেছিলাম এভাবে যে হাফ এল আই স্কোয়ার। হ্যাঁ, এল ছিল স্বকীয় আবেশ গুণাঙ্ক। সো এই ছিল আমাদের এই চ্যাপ্টারের টোটাল জিনিসপাতি, যেগুলো আমাদের এই চ্যাপ্টারে আসলে প্রয়োজন হবে। সামনে যখন আমরা অঙ্কগুলো করবো তখন এগুলো প্রয়োজন হবে। এগুলোর উপর বেস করে আমাদের নানান ধরনের প্রশ্ন আসতে পারে। তো চলো আগে এক নজরে তোমাকে দেখিয়ে দিই কোন ধরনের প্রশ্নগুলো পরীক্ষাতে আসলে আসে, বা কোন প্রশ্নগুলো মাস্ট তোমার করা থাকতেই হবে। সেই ক্যাটাগরিগুলো আমরা চলো একটু দেখে নিই, তারপর আমরা একটা অঙ্ক করবো। সো দেখতে পাচ্ছ অল ইন ওয়ান টাইপ 1। সো টাইপ 1-এর ক্ষেত্রে হচ্ছে আমাদের এগুলো দিয়ে, তার মানে এই যে এই ব্যাপার স্যাপারগুলো দিয়ে আমাদের এরকম স্বকীয় আবেশ, ফ্লাক্স, তারপর হচ্ছে ইত্যাদি, সেগুলো দিয়ে। তারপর হচ্ছে এটা হচ্ছে আরেকটা টাইপ আমরা রেখেছি। সো আমরা দেখি আসো এই আমাদের সহজ কথায় তড়িৎচালক শক্তির ব্যাপারগুলো দিয়ে কীভাবে প্রশ্নগুলো আসতে পারে, কোন কোন ক্যাটাগরি আমাদের শিখে রাখতে হবে। খেয়াল করে দেখো এখানে আমরা কয়টা দেখতে পাচ্ছি ক্যাটাগরি। দেখতে পাচ্ছ একটা হচ্ছে সাধারণ ক্যাটাগরি আমাদের এখানে। হ্যাঁ, এটা সাধারণ ক্যাটাগরি দেখতে পাচ্ছ। এখানে কি আছে, একটা বৈদ্যুতিক কুণ্ডলীর মধ্যে সে আছে সঞ্চিত শক্তি বা আবিষ্ট তড়িৎচালক শক্তিগুলো বের করতে বলছে। তো দেখো সমীকরণ দেওয়া থাকতে পারে আমাদের একটা ক্যাটাগরিতে। হ্যাঁ, তোমাকে এটা সমীকরণ দিয়ে বলবি কি আবিষ্ট তড়িৎচালক বলটল বের করার সময় এগুলা। তারপরে তোমাকে আরও বলতে পারে, দেখো ওই যে ডিফারেন্ট জিনিস যেগুলো শিখেছিলাম আমরা, সলিনয়েডের ক্ষেত্রে স্বকীয় আবেশ গুণাঙ্ক কত, সলিনয়েডের মধ্যে সঞ্চিত শক্তির পরিমাণ কত, তো সেই জিনিসগুলো। এবং ওই যে আমরা মোশনাল ইএমএফ দেখেছিলাম, বলেছিলাম যে কোনো চৌম্বক ক্ষেত্রের সাথে যদি আমরা একটা হচ্ছে দীর্ঘ একটা রডকে বা একটা ধাতব দণ্ডকে গতিশীল করি, এখানে একটা তড়িৎচালক শক্তি উৎপন্ন হয়। তো সেটা মোশনাল ইএমএফ। তার মানে দেখো কয়টা ক্যাটাগরি, 1 2 3 4। তো 4টা ক্যাটাগরিতে আমাদের এখানে তড়িৎচালক বল থেকে প্রশ্ন আসতে পারে। তো 4 রকমভাবে মিনিমাম তোমাকে এই 4 রকম টাইপের অঙ্ক করে রাখতে হবে। এই 4 রকম টাইপের মধ্যে আমরা আরও অনেকগুলো অঙ্ক করব, ঠিক আছে? তো চলো আমরা একটা করে শুরু করি। তার আগে টাইপ 2 এর অঙ্কগুলো সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই যে এখানে কী ক্যাটাগরি আছে। দেখো এখানে একটা উদ্দীপক আমি তোমাকে দিয়েছি। এখানে একটা উদ্দীপকের আন্ডারে তুমি দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো প্রশ্ন আছে, 6 7 8টা প্রশ্ন আছে এখানে। সো বিভিন্ন জিনিস তোমাকে বের করতে বলতে পারে। যেমন একটা সমীকরণ দেওয়া বলছে আয়ের সমীকরণ এত, এবং একটা মুখ্য কুণ্ডলীর একটা সমীকরণ দেওয়া আছে, মুখ্য কুণ্ডলীর একটা প্রবাহের সমীকরণ দেওয়া আছে I2 সমান এত। প্রশ্ন বলছে এটার অর্ধচক্রে গড় মান কত, এটার কম্পাঙ্ক কত, বা হচ্ছে IRMS মান কত, বা কার্যকর প্রবাহ কত, ইফেক্টিভ প্রবাহ কত। বলতে পারে এত সেকেন্ড পরে বিদ্যুৎ প্রবাহ নির্ণয় করো, বা তোমাকে বলতে পারে যে বর্গমূল এর কত গুণ হবে সেটা বের করো, পর্যায়কাল কত সময় পরে শূন্য হবে, কত সময় পরে উল্টায় যাবে, শীর্ষ মানে পৌঁছাবে, উত্তাপজনিত শক্তি ক্ষয় নির্ণয় করো। তবে তোমাকে বলতে পারে যে হচ্ছে এই ট্রান্সফর্মারটা স্টেপ আপ হবে কিনা, বা ট্রান্সফর্মারের প্রকৃতি নির্ণয় করো। নানান প্রশ্ন আসতে পারে এই অংশগুলো দিয়ে। সো সেগুলো আমরা দেখবো, এবং এখানে বিশেষ করে আমরা এর সাথে আরও আমরা অ্যাডিশনাল ট্রান্সফর্মারের অঙ্কগুলোও দেখে ফেলবো, ঠিক আছে? সো বুঝতে পারছো?
সো এরকম এই উদ্দীপক দিয়ে আমি সবগুলো প্রশ্ন লিখেছি। সো এই কয়েকটা প্রশ্ন তুমি যদি মিনিমাম করে রাখো তোমার একটা জেনারেল আইডিয়া হয়ে যাবে। কিন্তু পরীক্ষায় ভালো পারার জন্য অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। সেই জন্য আমি আরও এর চেয়ে বেশি আরও প্র্যাকটিস তোমাকে এখানে দেখাবো, সিকিউগুলো অ্যানালাইসিস করে দেখাবো যে এই প্রশ্নগুলো পারলেই যে আসলে সিকিউ পারা যাবে, সিকিউতে এই প্রশ্নগুলো এভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসে, কোন কথাগুলো জানলে সিকিউ সলভ করতে হেল্প হবে, সব কিছু তোমাকে কিন্তু দেখিয়ে দেবো। এবং পাশাপাশি আরও বেশি প্র্যাকটিসের জন্য তোমাদের জন্য HW থাকবে। তার মানে কিন্তু অল ইন ওয়ান, A to Z সব কিছু পেয়ে যাচ্ছ এই একসাথে। সেরকম গোছানো থাকলে তোমার জন্য সুবিধা হয়। ওকে ফাইন, এই কয়েকটা জিনিস আমি বুঝি, এই কয়েকটা জিনিস আমি পারি, ওকে ফাইন, আমার এই চ্যাপ্টারটা মোটামুটি গোছানো, কারণ এগুলো দিয়েই প্রশ্নগুলো আসবে, তোমাকে একটু পরে দেখাচ্ছি। তো চলো আমরা শুরু করি প্রথম টাইপ দিয়ে। সো অলরেডি তোমাদেরকে জানিয়েছি যে আমরা আমাদের HSC 26 ওয়ান শট ফাইনাল রিভিশন আমাদের এই কোর্সে ফিজিক্স এবং কেমিস্ট্রি কিন্তু তোমাদের জন্য একটি স্পেশাল অফারে দেওয়া হচ্ছে প্রথম 100 জনের জন্য 799। অফারটি অবশ্যই নিতে ভুলো না। আর ক্লাসগুলো করে তো বুঝতেই পারছো যে তোমার কতটুকু হেল্প হবে। সো অনেক সুন্দরভাবে কিন্তু গুছিয়ে দেওয়া হচ্ছে। তো চলো আমরা এখন সরাসরি তাহলে শুরু করি। ক্লাসগুলো আমরা খুব শীঘ্রই শুরু করতে যাচ্ছি। সো অবশ্যই অফারটি তোমরা নিয়ে নাও। সো এই ক্লাসটা দেখে, ডেমো দেখেই তোমরা কিন্তু বুঝে যাবে। তো আমরা টাইপ 1-এর অল ইন ওয়ান শুরু করছি। প্রথম প্রশ্ন আমরা এখানে শুরু করছি। দেখো আমাদের তড়িৎচালক বলের প্রথম টাইপের যে প্রশ্নটা ছিল, এবার এখান থেকে তুমি খেয়াল করলে দেখতে পাচ্ছ কি কি আমাদের আছে। যে প্রথম প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে কি, যে 600 পাকের একটি কুণ্ডলীর মধ্য দিয়ে 3 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহের ফলে এত ওয়েবার চুম্বক ফ্লাক্স উৎপন্ন হয়। বিদ্যুৎ প্রবাহের মান যদি এত সেকেন্ডে শূন্যে নেমে আসে বা শূন্যে নিয়ে আসা হয়, তবে এই জিনিসগুলো বের করো। তো চলো আমরা এখানে হচ্ছে একটু সাইড নোট দিয়ে দিই, বা আমরা এখানে কী কী জিনিস বুঝতে পারছি। প্রথম যেহেতু আমরা করছি, অনেকে আসলে এই চ্যাপ্টার ভাই একেবারে প্রথম করছি, কোনো সমস্যা নেই, জাস্ট ফলো মি, আমার সাথে থাকো, দেখবে সব গুছিয়ে যাচ্ছে। 600 পাকের একটি কুণ্ডলী, তুমি প্রথম কথা বুঝতে পারলা যে এখানে যে সকল ইনফরমেশনগুলো দেওয়া আছে তার মধ্যে প্রথম ইনফরমেশনটা হচ্ছে কি পাক সংখ্যা। তাই পাক সংখ্যা তোমাকে প্রশ্নে বলে দিয়েছে কত, যে পাক সংখ্যা সমান হচ্ছে কত 600। লিখে নিলাম পাক সংখ্যা n কত আমাদের 600। পরীক্ষা হলে যখন লিখবা তখন বাংলা সহ লিখে দিবা পাক সংখ্যা n সমান 600। এর পরেগুলোতে আমরা লিখবো না, কিন্তু তোমাকে বলে দিলাম যে তুমি লিখবা পরীক্ষার হলে। এখন বলেছে যে এত পাকের একটি কুণ্ডলীর মধ্য দিয়ে খেয়াল করো 3 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহের ফলে, তো এখানে বিদ্যুৎ প্রবাহিত হয়েছে 3 অ্যাম্পিয়ার, এবং 3 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহের ফলে এত ওয়েবার 1.5 এত ওয়েবার চুম্বক ফ্লাক্স উৎপন্ন হয়। তাহলে আমি চুম্বক ফ্লাক্সের ব্যাপারটা আগে লিখি। চুম্বক ফ্লাক্স আমরা শিখেছি যে ফ্লাক্স ফাই সমান সমান কত আমাদের ভ্যালুটা, এটা হচ্ছে 1.5 ইন্টু কত আছে দেখো 10 to the power -4, 1.5 10 to the power -4, সাথে আমাদের কি আছে এখানে ওয়েবার, সাথে আমাদের আছে হচ্ছে ওয়েবার। সো 1.5 ইন্টু 10 to the -4 ওয়েবার, বুঝতে পারলাম। এবং বিদ্যুৎ প্রবাহের মান যদি এত সেকেন্ডে শূন্য নেমে আসে, তাহলে খেয়াল করো প্রথমে ছিল 3 অ্যাম্পিয়ার, তাহলে খেয়াল করে দেখো আগে ছিল 3 অ্যাম্পিয়ার, পরবর্তীতে শূন্যে নিয়ে আসা হয়, বিদ্যুৎ প্রবাহটা কোথায় আসছে শূন্যে চলে আসছে। তার মানে এখানে অবশ্যই বিদ্যুৎ প্রবাহের পরিবর্তন হয়েছে। দেখো 3 থেকে শূন্যে চলে আসলো, তার মানে বিদ্যুৎ প্রবাহের পরিবর্তন কত, পরিবর্তনটা হচ্ছে 3 - 0। তুমি শুধু পজিটিভ ভ্যালুটুকু নিতে পারো, যদি সূত্রের মধ্যে মাইনাস টাইনাস তুমি না নিতে চাও, অ্যাভয়েড করতে চাও, তাহলে তুমি বুঝতে পারলা বিদ্যুৎ প্রবাহের পরিবর্তনটা হচ্ছে 3 অ্যাম্পিয়ার। পরীক্ষা বাংলাতে লিখে দিবা বিদ্যুৎ প্রবাহের পরিবর্তন DI সমান লিখে দিতে পারো। আর বলেছে যে এর মান যদি এত সেকেন্ডে শূন্যে নিয়ে আসা হয়, যেমন এখানে সময়ের পরিবর্তনটা কত খেয়াল করো, যে 0.06 সেকেন্ড। সো আমরা এখানে প্রত্যেকটা জিনিস বুঝতে পারলাম। ওকে ফাইন, আস্তে ধীরে আমরা করি। চলো কি বলেছে এখানে। 1 নম্বরটা বলছে কুণ্ডলীতে গড় আবিষ্ট বিদ্যুৎ চালক শক্তি কত। কি কি দেওয়া আছে সেটা আমরা এখান থেকে বুঝে নিলাম। এরপর দেখো প্রথম প্রশ্ন বলেছে কুণ্ডলীতে গড় আবিষ্ট বিদ্যুৎ চালক শক্তি নির্ণয় করো, এবং আমাদের আরও জিজ্ঞেস করেছে কুণ্ডলীর সক্রিয় আবেশ গুণাঙ্ক নির্ণয় করো এবং সঞ্চিত শক্তি নির্ণয় করো। সো এই 3টা অঙ্ক আমরা আসলে এখানে 3টা পার্ট করে নিচ্ছি। সো 3টা পার্ট করে নিচ্ছি আমরা এই জায়গাটার মধ্যে। সো এখানে দেখো 3টা পার্ট করে নিচ্ছি আমরা, এখানে 3টা পার্ট করে নিই। হ্যাঁ, 3টা অঙ্ক যেহেতু আমরা আশা করি 3টা পার্টের মধ্যে করতে পারবো। সো প্রথমে কি বলেছে দেখো, আবিষ্ট তড়িৎচালক আবিষ্ট বিদ্যুৎ চালক শক্তি। সো আমি 1 নম্বরে লিখছি, এখানে দেখো 1 নম্বর আমাদের বের করতে বলেছে আবিষ্ট বিদ্যুৎ চালক শক্তি। সো এখানে কি কি দেওয়া আছে, তো বিদ্যুৎ চালক শক্তি মানে কি আমাদের বের করতে বলেছে ই। সো ই এর মানটা বের করতে হবে। সো ই এর মানটা বের করতে আমরা কি কি জানি, এখানে দেখো DI/dt দেওয়া আছে। সো আমরা একটু আগে শিখেছি, বা আমরা গত ক্লাসেই শিখেছি যে DI/dt থেকে যখন তোমাকে ই বের করতে হবে, তখন তোমার সক্রিয় আবেশ গুণাঙ্কের সূত্র ইউজ করতে হবে বা পারস্পরিক আবেশ গুণাঙ্কের সূত্র ইউজ করতে হবে। সো এখানে সক্রিয় আবেশ গুণাঙ্কের কথা বলা আছে, তার মানে আমরা সক্রিয় আবেশ গুণাঙ্ক দিয়ে কাজ করব। সো আমরা জানি ই সমান, একটু যদি লিখে ফেলি তাহলে আমার মনে পড়ে যাবে। সো ই সমান আমরা সূত্র শিখেছিলাম যে L ইন্টু
di/dt। তুমি খেয়াল করে দেখো এই প্রশ্নে আমাদের di/dt কিন্তু আমাদের দেওয়া আছে, di দেওয়া আছে, dt দেওয়া আছে। সো তোমার কিন্তু মনে হতে পারে যে আমরা তড়িৎচলক শক্তির তো আরও সূত্র শিখেছিলাম, আরও একটা সাইডের সূত্র শিখেছিলাম যে n d∅/dt। সো প্রশ্নে এখানে আমাদের কিন্তু দেখো পাক সংখ্যা দেওয়া আছে, d∅ এর মান দেওয়া নাই, d∅/dt এগুলো কিন্তু দেওয়া নাই। সো আমাদের প্রশ্নে যেটা বলা ছিল এত অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহের ফলে এত অ্যাম্পিয়ার বিদ্যুৎ থেকে আমি এততে নামাই নিয়ে আসি, বিদ্যুৎ প্রবাহের পরিবর্তন দেওয়া, সময় দেওয়া। সো আমাদের কিন্তু তাহলে সেই di/dt দিয়েই করতে হবে। সো এর di/dt সূত্র ছিল এটা, বা আমরা লিখতে পারতাম m di/dt। সো m মানে পারস্পরিক আবেশ। সো এখানে পারস্পরিক আবেশ বের করার সুযোগ নাই, কুণ্ডলীর সক্রিয় আবেশ গুণাঙ্ক বের করার সুযোগ রয়েছে, এল বের করার সুযোগ রয়েছে। তো তুমি যদি এখান থেকে ই বের করতে, এলটা অবশ্যই লাগবে। সো যেইটা আমাদের 2 নম্বর অঙ্কে বের করতে বলেছে। সো আমরা আসলে 2 নম্বর অঙ্কটা তাহলে করে ফেলি এখান থেকে। তো তুমি লিখবা 2 নম্বর অঙ্কের এখানে খেয়াল করো, তুমি লিখবা আমরা জানি কি দেখো স্বকীয় আবেশ গুণাঙ্ক বের করতে বলছে, মানে এখানে আমাদের স্বকীয় আবেশ গুণাঙ্ক দরকার। সো খেয়াল করে দেখো আমরা কি কি জানি। আমরা এখানে জানি যে 3 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহের ফলে এত ফ্লাক্স উৎপন্ন হয়। সো বিদ্যুৎ আমাদের দেওয়া আছে, হ্যাঁ, এবং এর ফলে কতটুকু ফ্লাক্স হয়েছে সেটা আমাদের দেওয়া আছে। আর প্রশ্নে আমাদের জিজ্ঞেস করছে সেই কুণ্ডলীটার কি কত, এল কত। দেখো তো ফাই, আই, এল, এন এগুলো দিয়ে কোনো সূত্র আছে কিনা। আমরা এগুলো দিয়েও কিন্তু সূত্র শিখেছিলাম গত ক্লাসে। সেটা হচ্ছে আমাদের এরকম সূত্র ছিল যে এন ফাই সমান হচ্ছে এল আই। সো তোমাকে এখান থেকে বের করতে হবে কি এল। তাহলে সুতরাং তুমি এল সমান লিখে ফেলতে পারবা যে এল ইকুয়াল টু হচ্ছে কি দাঁড়াবে, যে এন ফাই বাই হচ্ছে কত, আই। এখন যদি তুমি এখানে মান বসিয়ে দাও তাহলে দেখো উত্তরটা চলে আসতেছে। এন হচ্ছে 600 পাক, 600 পাক। আর আমাদের এখানে কত আছে দেখো 1.5 হচ্ছে আমাদের এখানে ফ্লাক্স, 1.5 ইন্টু 10⁻⁻4, ঠিক আছে, 10⁻⁻4। আর তড়িৎ প্রবাহটা কত খেয়াল করো, 3 অ্যাম্পিয়ার। সেখানে তুমি বসাই দিলা 3 অ্যাম্পিয়ার। সো তুমি যদি এখান থেকে একটু কাটাকাটি করো কত আসতেছে দেখো, 3কে এটা দিয়ে কাটলে এটা আসবে হচ্ছে 2, আর 2কে এটা দিয়ে কাটলে আসবে হচ্ছে 300। সো আমাদের এখানে আসতেছে কত, তাহলে আমরা গুণটা করে ফেলে আসো। 600 গুণ 1.5 ভাগ হচ্ছে কত, ভাগ হচ্ছে 3, ভাগ হচ্ছে 3। আর তার সাথে গুণ আছে 10⁻, তার সাথে গুণ আছে হচ্ছে আমাদের 10⁻⁻4, 0.03। তার মানে এখন এল এর মানটা আমাদের আসতেছে হচ্ছে কত খেয়াল করো, 0.03। সো আমাদের এখানে আসতেছে দেখো এন ফাই সমান হচ্ছে এল আই। সো হিসাব করলে তুমি এখানে পেয়ে যাচ্ছ কত, 0.03। একক কী হবে, এত হেনরি। এককটা আমরা জানি এখানে কি হয়, হেনরি হয়। সো প্রথমটা আমাদের ডান হয়ে গেল এখান থেকে, প্রথমটা আমাদের ডান, ঠিক আছে, প্রথমটা আমাদের ডান। পরেরটা খেয়াল করে আসো, এই এলটা এখানে বসাই দিলে আমাদের বাকি অঙ্ক তো হয়ে যাচ্ছে। সো আমরা এখানে বসাই দিয়ে আসো, ই এর মানটা আমরা এখানে বসাই দিই। তো এই মান বসাইলে কী আসবে আমাদের, এল এর মানটা কত, 0. হ্যাঁ, সো 0.03। আর এখানে di/dt আসতেছে, ডিআই কত দেখো 3 - 0 মানে 3, আর সময়টা কত 0.06। যদি আমরা একটুখানি হিসাব করে ফেলি, এত ভাগ 0.06 এবং গুণ হচ্ছে কত 3 মান আসে 1.5। তার মানে এখানে আমাদের ভোল্টেজ আসবে হচ্ছে দেখো কত আসবে, 1.5 ভোল্টেজ। তার মানে আমরা এখান থেকে দ্বিতীয়টা করে ফেলেছি যে কত ভোল্টেজ বা কত তড়িৎচলক শক্তি ছিল, প্রথমটা সে বের করে ফেললাম। আরেকটা জিজ্ঞেস করছে কুণ্ডলিতে সঞ্চিত শক্তি কত। সো আমরা ইতিমধ্যেই সেটাও দেখেছি যে কুণ্ডলিতে সঞ্চিত শক্তি যখন আমাদের জিজ্ঞেস করে তখন আমরা কিভাবে বের করতে পারি। সঞ্চিত শক্তি বের করতে বললে আমরা জানি সঞ্চিত শক্তি ইউ সমান, সূত্রটা নিশ্চয়ই তোমাদের মনে আছে যে ½ Li² সঞ্চিত শক্তি। এখন তুমি এখান থেকে লিখে ফেলতে পারবা যে ইউ সমান কি হবে, তোমার খেয়াল করো যে হাফ এল এর মানটা কত দেখতে পাচ্ছ 0.03। সো 0.03। আই এর মানটা কত দেখো 3, তো 3² আমি দিয়ে দিলাম। সো আলটিমেটলি তুমি এখান থেকে ভ্যালুটা পেয়ে যাচ্ছ, আমাদের হচ্ছে 3² মানে 9 ইন্টু 0.03 এত ভাগ হচ্ছে 2। তো মানুষ আমাদের এখানে খেয়াল করো যে হাফ ইন্টু এল ইন্টু I²। সো আমরা এখানে এটা পেয়ে গেলাম। আর হচ্ছে আই আমরা জানি, আর এলটা আমরা একবার চেক দিয়ে নিচ্ছি। এন ফাই সমান হচ্ছে এল আই। এন ছিল 600 পাক, ফাই ছিল আমাদের এত। সো আমরা গুণ করে নিচ্ছি যে 600 গুণ 1.5 গুণ 10⁻⁻4 এত আসে, আর এটার ভাগ হচ্ছে আবার 3, তাহলে আমাদের সাথে 0.03। হ্যাঁ, ঠিক আছে। সো এখানে আমরা মানটা বসাই দিলে সেটা পেয়ে যাচ্ছিলাম কত, 0.03 গুণ হচ্ছে 9 ভাগ হচ্ছে 2, সো 0.135। বসাই দিচ্ছি আমরা 0.135। সো এত জুল। সঞ্চিত শক্তির একক কী হবে, জুল হবে। সো এটা আমরা এখান থেকে বুঝে গেলাম, ঠিক আছে। সো প্রথম অঙ্কটা আমাদের ছিল এই যে আমাদের ইত্যাদি এগুলো বের করতে বলেছিল।
সো আশা করি এটা তুমি এখান থেকে বুঝে গেলা যে আমাদের একদম বেসিক প্রথমে শুরুর দিকের যে টপিকগুলো ছিল সেগুলোর অঙ্কগুলো আসলে এভাবে আসতে পারে, সিকিউতে আসতে পারে অথবা আমাদের এমসিকিউতেও আসতে পারে। আমরা এর পরের অঙ্কটা দেখি, চলো পরে আমাদের কি বলেছে এই টপিকগুলো থেকে। সো পরটা দেখো, আমাদের আবারও একটা সঞ্চিত শক্তির দিক জিজ্ঞেস করেছে। আমাদের হচ্ছে দেখো কি দেওয়া, এই হচ্ছে আমাদের সলিনয়েডের স্বকীয় আবেশ গুণাঙ্ক বের করতে বলেছে। আমরা সলিনয়েডের স্বকীয় আবেশ গুণাঙ্কের সূত্র কিন্তু ইতিমধ্যেই তোমাদেরকে দেখিয়েছি, হ্যাঁ ইতিমধ্যে দেখিয়েছি। সো 1 মিটার দীর্ঘ এবং এত মিটার ব্যাসার্ধের এত পাকযুক্ত একটি সলিনয়েডের স্বকীয় আবেশ গুণাঙ্ক নির্ণয় করো। সো ফার্স্টে আমরা সেটাই করি আসো। আমাদেরকে বের করতে বলেছে সলিনয়েডের স্বকীয় আবেশ গুণাঙ্ক। আমরা এখানেও দুইটা পার্ট করে নিচ্ছি। সো দুইটা আমাদের অঙ্ক যেহেতু, সো আমরা দুইটা এখানে পার্ট করে নিচ্ছি সলিনয়েডের স্বকীয় আবেশ গুণাঙ্ক। সো প্রথমটা আমি এখান থেকে করছি আমরা, যে সলিনয়েডের স্বকীয় আবেশ গুণাঙ্ক। সূত্রটা একটু মনে করো তো সবাই, সূত্রটা একটু মনে করে খাতায় আগেই লিখে ফেলো, দেখি কার কার মনে আছে। সো সলিনয়েডের স্বকীয় আবেশ গুণাঙ্ক, সো সলিনয়েডের স্বকীয় আবেশ গুণাঙ্ক, সো সলিনয়েডের স্বকীয় আবেশ গুণাঙ্ক। সো সলিনয়েডের ক্ষেত্রে সলিনয়েডের স্বকীয় আবেশ গুণাঙ্ক। সূত্রটা আমাদের ছিল কি এল দিয়ে, সলিনয়েডের স্বকীয় আবেশ গুণাঙ্ক এল সমান, সূত্রটা একটু আমাদের বড় সড়ো ছিল, একটু মনে করার চেষ্টা করতে হবে। সো ডিভাইডেড বাই ছিল, উপরে ছিল হচ্ছে আমাদের কত মিউ নট ইন্টু হচ্ছে পাই, সাথে পড়েছিলাম আমরা এন স্কোয়ার গুণ হচ্ছে আর স্কোয়ার ডিভাইডেড বাই এল। কোনটার পরিচয় কি ছিল, মিউ নট, এটা কনস্ট্যান্ট মান ছিল আমাদের এখানে, যে ভেদনযোগ্যতা চুম্বক প্রবেশ্যতা পাই 3.14, এন হচ্ছে পাক সংখ্যা, এবং আর ছিল হচ্ছে আমাদের এক পাকের ব্যাসার্ধ, এল ছিল ওই সেই সলিনয়েডের দৈর্ঘ্য। এবার আমরা এই জিনিসটা থেকে কি করতে পারি, আসো এখান থেকে আমরা কি সূত্র অ্যাপ্লাই করতে পারি। এবার এখান থেকে তুমি কি লিখবা, এখানে খেয়াল করে দেখো যে এল ইকুয়াল টু কি আসবে, প্রত্যেকটা মান তুমি এখানে বসাই দিবা, এই প্রত্যেকটা মান তুমি বসাই দিবা। দেখো তোমার প্রশ্ন বলা আছে যে মিউ এর মানটা হচ্ছে কত 1, তুমি 1 বসাই দিলা এখানে 1, তারপরে পায়ের মানটা তুমি বসাই দাও 3.1416, তারপরে এন কত দেখো বলছে যে 1000 পাক, এই যে হচ্ছে এন এর মান আমাদের এত পাক যুক্ত, হ্যাঁ 1000 পাক। সরাসরি এসে বসাই দিচ্ছি আমি 1000, তার উপরে স্কোয়ার হবে কিন্তু, হ্যাঁ স্কোয়ার হবে, আর সাথে হচ্ছে আর স্কোয়ার, সাথে আমাদের বসবে হচ্ছে আর স্কোয়ার, আর কত আমাদের, আর হচ্ছে আমাদের এত মিটার ব্যাসার্ধ, দেখো ব্যাসার্ধ লেখা আছে আমাদের এত মিটার ব্যাসার্ধের, সো এত মিটার ব্যাসার্ধের, সো 0.05, সো 0.05, সো তার উপরে আমরা কি করবো এখানে স্কোয়ার করে দিব, ডিভাইডেড বাই এল। এল কি হবে আমাদের এখানে, এল হবে হচ্ছে আমাদের এখানে 1 মিটার, এল হবে আমাদের 1 মিটার। সো একে কাটাকাটি গিয়ে আমাদের উপরে থাকছে আলটিমেটলি 3.14 গুণ, তারপর হচ্ছে আমাদের 1000 স্কোয়ার, তারপর হচ্ছে গুণ হচ্ছে 0.05, তার উপর হচ্ছে স্কোয়ার। এই মানটা আমাদের আসে দেখো 7850, তার মানে এখানকার স্বকীয় আবেশ গুণাঙ্ক আমাদের কত আসে, 7850 এত হেনরি, এত উত্তর আমাদের আসে। সো তুমি এখান থেকে বুঝে গেলা আমাদের হচ্ছে এখানকার আমাদের এই জায়গাটার মধ্যে কত আসবে, যে 7850 আসলে হেনরি, ঠিক আছে 7850 হেনরি। সো গেল আমাদের এই ব্যাপারটা। এর পরটা আমরা খেয়াল করি, পরটা কি বলেছে, যে ওই সলিনয়েডের মধ্যে 4 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হইলে সঞ্চিত শক্তির পরিমাণ কত। তা তুমি জানো সঞ্চিত শক্তিটা তোমার জানা আছে এখান থেকে, আমরা জানি সঞ্চিত শক্তি যে সলিনয়েডের মধ্যে বা যে কোনো একটা আমাদের এরকম আবেশকের মধ্যে সঞ্চিত শক্তির পরিমাণটা আমরা দেখেছিলাম, সঞ্চিত শক্তি ইউ সমান কি সূত্র ছিল আমাদের, যে হাফ, এখানে ছিল হচ্ছে এল, সাথে ছিল হচ্ছে আই স্কোয়ার। তো তুমি এখানে মানগুলো বসাই দাও, ইউ ইকুয়াল টু হচ্ছে কত হাফ, এল কত আমাদের, এল মাত্র বের করলাম আমরা 7850, কত বিদ্যুৎ গেছে 4 অ্যাম্পিয়ার বিদ্যুৎ গেছে, সো 4 স্কোয়ার, সো এত ভাগ 2 গুণ হচ্ছে 4 স্কোয়ার মানে হচ্ছে 16, চলে আসে কত 62800, তাহলে আমাদের এখান থেকে এটা আসবে হচ্ছে 62800 জুল, সো শক্তির একক জুল, এখানে আমাদের কি আসবে এত জুল। সো দ্যাটস ইট, আশা করি বুঝতে পেরেছি যে সঞ্চিত শক্তি বা স্বকীয় আবেশ গুণাঙ্ক বা আমাদের হচ্ছে বিভব, সেগুলো দিয়ে কীভাবে প্রশ্নগুলো আসতে পারে। আমরা আরও একটু দেখি, এখানে আরও বেশ কিছু প্রশ্ন আমাদের আছে, আমরা ধারাবাহিকভাবে দেখি। এই প্রশ্নগুলো করলে তোমার অভ্যস্ততা বাড়বে, এগুলো নিয়ে সিকিউ গিয়ে একদম ইজি মনে হবে। বলছে এত মিটার এবং এত মিটার মাপের 150 পাক তার দিয়ে একটি কুণ্ডলী তৈরি করা হলো। তাহলে এত মিটার দৈর্ঘ্য, এত মিটার প্রস্থ, বোঝা যাচ্ছে এত গুণ এত বলছে মানে কি দৈর্ঘ্য প্রস্থ দেওয়া, 150 পাক দিয়ে একটা কুণ্ডলী বানাইছে। কুণ্ডলীটির তলকে তড়িৎ ক্ষেত্রের চুম্বক ক্ষেত্রের অভিলম্বে রাখা হলো। তার মানে কুণ্ডলীটির তলকে কি করা হলো, যে তড়িৎ চুম্বক ক্ষেত্রের অভিলম্বে রাখা হলো। তাহলে কুণ্ডলীর তলকে চুম্বক ক্ষেত্রের মধ্যে আমরা অভিলম্বে রাখছি, ভালো। তড়িৎ প্রবাহ বন্ধ করে দিলে চুম্বক ক্ষেত্র প্রতি সেকেন্ডে 2 টেসলা হ্রাস পায়। তড়িৎ প্রবাহ বন্ধ করে দিলে চুম্বক ক্ষেত্রের
আমাদের হচ্ছে পরিবর্তনটা কত সেটা বলা আছে 2 টেসলা হ্রাস পায়। বলছে তারটির রোধ যদি কি হয় 5 ওহম হয়। এখন জিজ্ঞেস করেছে প্রশ্নের মধ্যে খেয়াল করো আমাদের যে কুণ্ডলীতে আবিষ্ট বিদ্যুৎ চালক বল এবং বিদ্যুৎ প্রবাহের মান কত। দুইটা জিনিস বের করতে হবে, একটা হচ্ছে আমাদের ই এবং হচ্ছে আই। তাহলে শুরুতেই বুঝতে পারছো আমাদের এখানে যদি আমরা আবিষ্ট তড়িৎচালক বল বা আবিষ্ট বিদ্যুৎ চালক বলটা বের করতে চাই তাহলে আমাদের সূত্র কি জানি আমরা জানি হচ্ছে ফ্যারাডে সূত্র। আবিষ্ট বিদ্যুৎ চালক বল যখন বের করতে হয় ফ্লাক্সের পরিবর্তন দেওয়া থাকে তখন আমরা কি করি যে ই সমান এন ডি ফাই বাই ডিটি। কিন্তু খেয়াল করো এখানে আমাদের ডি5 এর মানটা দেওয়া নাই। প্রশ্নে বলা আছে যে চুম্বক ক্ষেত্র প্রতি সেকেন্ডে মানে চুম্বক ক্ষেত্র প্রতি সেকেন্ডে এত হ্রাস পায়। কিন্তু আমাদের কি তার মানে কি চুম্বক ক্ষেত্রের পরিবর্তন দেওয়া, আমাদের কি চুম্বক ক্ষেত্রের পরিবর্তন দরকার না, আমাদের চুম্বক ক্ষেত্রের পরিবর্তন দরকার না, আমাদের দরকার হচ্ছে ফ্লাক্সের পরিবর্তন। সো তার আগে আমরা ফ্লাক্সটা নির্ণয় করে নিই এখানে ফ্লাক্সের পরিমাণ কত। সো আমরা আবার জানি যে ফ্লাক্স কি হবে, আমরা জানি ফ্লাক্স জানি এ বি কস থিটা, আমরা জানি ফ্লাক্সের সূত্র এ বি কস থিটা। এবার তুমি খেয়াল করো এখানে যে এর মানটা আমরা বুঝতে পারছি যে এত এবং এত মিটার, তার মানে এটা হচ্ছে ক্ষেত্রফল, পেয়ে যাবো আমরা 0.20 গুণ 0.10 দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল পাওয়া যাবে আমাদের। এটা হচ্ছে বি হচ্ছে 2 টেসলা। হ্যাঁ, চুম্বক ক্ষেত্রের মানটা 2 টেসলা প্রতি সেকেন্ডে 2 টেসলা করে হ্রাস পাচ্ছে। তোমরা চুম্বক ক্ষেত্র থেকে ফ্লাক্সের মান বের করতে যাচ্ছি যে ফ্লাক্সের পরিবর্তন কত। সো এখানে পাইলাম। এবং কস থিটা কত হবে দেখো, বলছে যে কুণ্ডলীর তলকে তড়িৎ ক্ষেত্রে চুম্বকের অভিলম্বে দিকে রাখা হলো। সো তলের সাথে চুম্বক ক্ষেত্র দেওয়া, আর তোমাকে শিখেছিলাম যে তলের সাথে যখন দেওয়া থাকবে 90 থেকে বাদ দিব। সো 90 থেকে অভিলম্ব মানে 90 থেকে 90 বাদ দিলে কত হবে 0। তার মানে এখানে হবে হচ্ছে কস 0, কারণ তলের সাথে দেওয়া আছে। সো তলের সাথে দেওয়া থাকলে কি হয় দেখো, এই যে কুণ্ডলীর তলকে তলের সাথে বি এর কোণ, সো তলের সাথে বি এর কোণ, তলের সাথে বি কোণ কত 90 ডিগ্রি। কিন্তু এই মানটা তো আমার দরকার না, আমরা কোনটা নিব, তাহলে আমাদের আলটিমেটলি আমাদের থিটা কত হবে 0 ডিগ্রি হবে। তাহলে এত হলে থিটা কত হয় 0 ডিগ্রি হয়। সো সেটা বসাই দিলাম, একসাথে অনেক কিছু বলেছিল আমাদের। সো ফাইটা দেখো কত চলে আসে, ফাইটা তোমার এখানে চলে আসবে 2 থাকছে, 2 cos 0 2 থাকছে, এবং আমরা যদি একটু গুণ করে দিই গুণ করে দিই কত আসে দেখো যে 0.2 গুণ হচ্ছে 0.1 আর সাথে গুণ হচ্ছে আরও 2 এবং হচ্ছে cos 0.1 তার মানে 0.04, তার মানে এখানে দেখো 0.04। এটা হচ্ছে আমাদের ফ্লাক্স, কিন্তু আমাদের দরকার ফ্লাক্সের পরিবর্তন। তাহলে ফ্লাক্সের পরিবর্তনটা কী হবে বুঝতেই পারছো যে চুম্বক ক্ষেত্র প্রতি সেকেন্ডে এত পরিবর্তন হচ্ছিল, তাহলে ফ্লাক্সও প্রতি সেকেন্ডে এত পরিবর্তন হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা লিখে ফেলতে পারবো যে আমাদের তড়িৎচালক বল ই সমান আমরা শুধু জানি যে -n d∅ বাই ডিটি। সো অঙ্ক করার সময় শুধু আমরা ভ্যালু নিয়ে কাজ করি। সো n d∅ বাই ডিটি। সো তুমি খেয়াল করো ফ্লাক্সের পরিবর্তন আমাদের বের করে ফেললাম। আমাদের পাক আছে 150 পাক, 150 পাক। আর d∅ কত, d∅ হচ্ছে আমাদের দেখো চুম্বক ক্ষেত্র পরিবর্তিত হচ্ছিল এখন, তাহলে তার মানে কি সেটা জানতাম 2 পরিবর্তন হচ্ছিল প্রতি সেকেন্ডে, তাহলে প্রতি সেকেন্ডে ফাই এত পরিবর্তন হয়। তাহলে আমাদের d∅ কত হবে দেখো 0.04। সো 0.04 আর প্রতি সেকেন্ডে মানে কি দেখো 1 দিয়ে ভাগ করে দিলাম আমরা। তাহলে ডিটিটা কত আমাদের এখানে, সো ডিটি হচ্ছে আমাদের কত এখানে 1 সেকেন্ড। আর এটাই হচ্ছে আমাদের আলটিমেটলি কত d∅ বলতে পারি আমরা। হ্যাঁ, যেটি ফ্লাক্সের চুম্বক ক্ষেত্রের পরিবর্তন মানে কি এখানে ফ্লাক্সের পরিবর্তন। সো আর তো কিছু নাই, এটা আমাদের আছে এখানে। সো এত গুণ হচ্ছে 150, গুণ করলে আসে আমাদের 6 ভোল্ট। তার মানে আমাদের এখানে আসবে হচ্ছে 6 ভোল্ট। তো তড়িৎচালক শক্তিটা কত আমাদের আসবে এখানে যে 6 ভোল্ট। ঠিক আছে, সো আমাদের এখানে আসতেছে হচ্ছে কত দেখো 6 ভোল্ট। ওকে, আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করেছিল যে রোধ যদি এত ওহম হয়, রোধ যদি আমাদের এত হয় তাহলে বলছিল যে এখানকার প্রবাহ কত। সো প্রবাহ কত তুমি এখান থেকে লিখতে পারবো যে আবার যে প্রবাহ যেহেতু তোমাকে বের করতে বলছে, প্রবাহ আমরা জানি আই সমান কি ভি বাই আর, তাহলে কি আসবে আমাদের এখানে ই বাই আর আসবে, সহজ হিসাব। তাহলে এখানে আমরা কত পাচ্ছি দেখো, ই এর মানটা হচ্ছে আমরা পাইলাম 6 ভোল্ট, আর এর মানটা হচ্ছে কত 5, 6/5 আমরা পেয়ে যাচ্ছি এখানে কত আসে 1.2। তার মানে আমাদের এখানকার উত্তর হবে 1.2 এবং অ্যাম্পিয়ার। ঠিক আছে, সো আমরা এখান থেকে দুইটা উত্তর কিন্তু পেয়ে গেলাম। কেমন? সো দ্যাটস ইট, এই ছিল আমাদের এখানকার পরবর্তী অঙ্কটা। সো নেক্সটে আমরা চলে যাই, এখানে অনেক কথা বলেছিল কিন্তু আমরা বুঝতে পারলাম। নেক্সট আগে দেখো প্রায় কাছাকাছি অঙ্ক, তারপর আমরা একটু করি, তাহলে আমাদের একটু ভালো অভ্যস্ততা তৈরি হবে। 15 ওহম রোধ বিশিষ্ট একটি কুণ্ডলীর পাক সংখ্যা 800, যে কোনো মুহূর্তের মধ্য দিয়ে 6 ইন্টু এত ফ্লাক্স প্রবাহিত হচ্ছে, যে কোনো মুহূর্তে প্রবাহিত হচ্ছে। এত সেকেন্ড সময়ে প্রবাহিত ফ্লাক্স কমে এত হলে, তার মানে ফ্লাক্স প্রবাহিত হচ্ছিল এত, আর এত সেকেন্ড সময় সেটা কমে এত হয়ে গেছে, তাহলে ফ্লাক্সের পরিবর্তন আমাদের দরকার। বলছে আবিষ্ট তড়িৎচালক বল নির্ণয় করো। তাহলে সরাসরি আসলে এখানে করে ফেলে আমরা। তো আমরা জানি ই সমান সমান ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে, তার মানে কি
ফ্যারাডের সূত্র দিয়ে করবো, তাহলে লিখবো আমরা এন ডি ফাই বাই ডিটি। তাহলে আমরা লিখবো হচ্ছে এন ডি ফাই বাই ডিটি। দেখে আমরা মানগুলো বসানোর চেষ্টা করে আসো। এন এর মানটা কত? এন হচ্ছে আমাদের কত পাক বসলো? 800 পাক। তাহলে তুমি এখানে বসাই দিলে হচ্ছে 800 পাক। সো 800 পাকের জিনিস এবং হচ্ছে আমাদের ডি ফাই বাই ডিটি। সো ডি ফাই কত দেখো, যে ফ্লাক্স আগে যাচ্ছিল 6 ইন্টু এত, ফ্লাক্স আগে এত যাচ্ছিল, পরবর্তীতে অত পাওয়া গেল। তাহলে পরিবর্তন আমরা কিন্তু বিয়োগ করলেই পেয়ে যাব। সো বিয়োগ করি আমরা যে 6 ইন্টু 10⁻⁻4 মাইনাস ওখানে কত আছে 0.4 ইন্টু 10⁻⁻4 এত এবার পাওয়া গেল। তাহলে অবশ্যই পরিবর্তন হিসেবে কত বিয়োগ করলে সেটা পাবো পরিবর্তন। আর ডিটি কত সময়ে? 0.1 সেকেন্ড সময়ে। সো আসো হিসাব করে ফেলি আমরা এটা। তাহলে আমাদের এখানে যে মানটা আসে সেটা হচ্ছে আমাদের হচ্ছে 4.48 ভোল্ট। ঠিক আছে, সো আমরা এখান থেকে একটা মান পেয়ে গেলাম। সো আমাদেরকে বলেছিল আবেশ তড়িৎচলক বল বের করো। সো আবেশ তড়িৎচলক বল বের হয়ে গেল। পরেরটা দেখা যাক। বের করতে বলেছে কুণ্ডলীর মধ্য দিয়ে প্রবাহিত চার্জ। সো প্রবাহিত চার্জ তুমি কীভাবে ব্যবহার করবা? সো পরেরটা খেয়াল করো, ঘ নাম্বার যেটা। সো আমরা এখান থেকে জানি হচ্ছে, তুমি খেয়াল করে দেখো যে আমরা জানি হচ্ছে আই ইকুয়াল টু হচ্ছে ই ডিভাইডেড বাই আর। সো বুঝতেই পারছো আই ইকুয়াল টু ই ডিভাইড বাই আর সূত্র আমরা জানি। সো ই আমরা মাত্র বের করলাম। সো আই থেকে বের করতে বলেছে কিউ বের করো, চার্জ বের করো। সো আইয়ের পরিবর্তে বা লেখা যায় কত? কিউ ডিভাইডেড বাই টি। আর এখানে আমরা কি লিখতে পারবো? ই ডিভাইড বাই আর। যদি কিউ এখান থেকে বের করতে চাই তাহলে কি হবে খেয়াল করো, টিটা উপরে গুণ হয়ে যাবে। সো ই টি বাই আর। তো যদি আমরা এখানে মানটা বসিয়ে দিই কত আসে দেখো, ই এর মানটা আমরা পাইলাম 4.48। সো 4.48। টি এর মানটা কত? টি এর মানটা হচ্ছে আমাদের হচ্ছে 0.1 সেকেন্ডে প্রবাহিত হয়। সো 0.1 সেকেন্ডে গেছে। আর হচ্ছে আমাদের কত? 15। সো এখানে যে আমরা হিসাবটা করে ফেলি যে 4.48 গুণ হচ্ছে আমাদের 0.1 আর ভাগ হচ্ছে আমাদের 15। সো চলে আসবে হচ্ছে আমাদের চলে আসবে হচ্ছে 4.48 0.1 ভাগ হচ্ছে 15 চলে আসবে 0.02 বা আমাদের হচ্ছে চলে আসে হচ্ছে আমাদের 0.02 বা আমরা লিখতে পারি জিনিসটাকে এভাবে যে কিউ সমান সমান চলে আসবে হচ্ছে 29.8 10⁻³ এভাবে চাইলে লেখা যাবে। বা কেউ চাইলে 2.9 দিয়েও লিখতে পারবে, তাই না? সো আমরা ভাগটা করে ফেলি 4.48 আরেকবার চেক দিই, গুণ হচ্ছে 0.1 আর ভাগ হচ্ছে আমাদের কত? 15। হ্যাঁ 0.029 এবং 0.02। সো ফাইন, এত চার্জ কী হবে? এত কুলম্ব। সো আশা করি বুঝতে পেরেছি এখান থেকে আমাদের অঙ্কটা কীভাবে হতে পারে। সো বুঝে গেলাম আমরা আবিষ্ট তড়িৎচালক বল এবং হচ্ছে ই ফ্যারাডের সূত্র, তারপর হচ্ছে স্বকীয় আবেশ গুণাঙ্ক বা পারস্পরিক আবেশ গুণাঙ্ক, এন ফাই সমান এল আই, ফ্লাক্স, এগুলোতে কীভাবে প্রশ্নগুলো ঘুরে ফিরে আসতে পারে। এবং ইতিমধ্যে আমরা এটাও দেখেছি যে হচ্ছে সঞ্চিত শক্তি এবং যে আমাদের সলিনয়েডের ক্ষেত্রে স্বকীয় আবেশ গুণাঙ্ক। এরপরে আমরা পরের অংশে চলে যাব, পরের টাইপে চলে যাব যে সমীকরণ দিয়ে দেওয়া থাকতে পারে। এরকম দেখো সমীকরণ দিয়ে দেওয়া থাকতে পারে। এরকম একটা অঙ্ক তোমাকে আমি ওয়ান শটে কোশ্চেন হিসেবে দেখিয়েছিলাম, কিন্তু দেখো এখানে প্র্যাকটিসের জন্য 4টা প্রশ্ন রেখেছি, তেমন যেন অনেক ভালো তোমার প্র্যাকটিস হয়ে যায়। তো বলেছে যে কোনো সময়টিতে দেওয়া, দেখো সকল সমীকরণ দেওয়া। তো সমীকরণ দেওয়া থাকলে তুমি কীভাবে বের করতে পারবা? সো প্রথম অঙ্কটার মধ্যে আমরা যাই। সে প্রথম অঙ্কটা আমাদের কী বলেছে খেয়াল করো। বলছে যে কোনো সময় টিতে একটি কুণ্ডলীর সঙ্গে জড়িত চুম্বক ফ্লাক্স হচ্ছে এত। তোমার এখানে ফাইয়ের মানটা প্রশ্নে দেওয়া, ফাইটা কত? 5t³ সো যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিচ্ছি যে 5t³ মাইনাস কত হচ্ছে এখানে আমাদের 100t আর তার সাথে থাকছে কত? আরও 300। এটা ফাইয়ের মান দেওয়া। প্রশ্ন বলছে 2 সেকেন্ড সময় কুণ্ডলিতে আবেশ তড়িৎচালক বল বের করো। এখন তুমি কি জানো যে আমরা জানি আবেশ তড়িৎচালক বল ই সমান হচ্ছে কত? দেখো এখানে কোনো পাক সংখ্যা দেওয়া নাই, তাহলে পাক সংখ্যা 1 আসলে। সো আমরা এখানে ধরে নিচ্ছি। সো কী হবে আমাদের ডি ফাই বাই ডিটিটাই আমাদের কী হবে এখানে? আমাদের হচ্ছে ই এর মান। এখন তুমি এখান থেকে কী করবা? বেসিক্যালি কিছুই তোমার করার দরকার নেই, শুধু অন্তরীকরণ করতে হবে ডি ডিটি অফ ফাইটাই লিখতেছি আমরা। দেখো ফাই যেটা আমাদের ছিল যে 5t³। সো এই ফাইয়ের মানটা আমরা বসাই দিচ্ছি 5t³ মাইনাস কত আসতেছে আমাদের এখানে যে 100 সাথে টি আর যোগ হচ্ছে কত আমাদের এখানে যে 300। হ্যাঁ, সো এবার এখান থেকে আমরা যদি একটু অন্তরীকরণটা করে দাও, দেখো কত চলে আসে আমাদের এখানে। টি এর সাপেক্ষে 5t³ কত আসবে? 3 নিচে নামবে। সো 3 5 হবে কত? 15। আর আমরা জানি t³ থাকলে কি হয়, এই 3 তো নিচে নামে আর মাথার পাওয়ার 3 থেকে 1 কমে যাবে, তো 2 হয়ে যাবে আর কি। সো এই 15t² মাইনাস কত হবে? 100t। সো টি এর সাপেক্ষে t1 হয়, তো শুধু এখানে মাইনাস 100 থাকবে। আর টি এর সাপেক্ষে শুধু একটা কনস্ট্যান্ট জিনিস কত আসবে? 0 আসবে। তাহলে আমরা এটা পেয়ে গেলাম ই এর মান। তবে প্রশ্ন বলছিল 2 সেকেন্ড সময়। সো এখানে আমি বসিয়ে দিই, সুতরাং টি ইকুয়াল টু 2 সেকেন্ড সময়। সো আমরা এখানে বসিয়ে দিই টি ইকুয়াল টু 2 সেকেন্ড সময়ে
আমাদের হচ্ছে ই কত। সো টি ইকুয়াল টু 2 সেকেন্ড সময়ে মধ্যে কত আসবে? সো এখানে আমাদের আসবে হচ্ছে 2 বসাই দিয়ে আমরা এখানে আসতেছে কত দেখো 15 ইন্টু টি 2 স্কোয়ার। সো 15 ইন্টু 2 স্কোয়ার মাইনাস কত আসতেছে আমাদের 100। হ্যাঁ, সো এখানে আমাদের কি আসবে? সো সেখানে আমরা একটু বসাই দিচ্ছি, এখানে খেয়াল করো। সো আমাদের এখানে আসে হচ্ছে আমাদের এই জায়গাটা আসে হচ্ছে 4 15 60 মাইনাস 100, তার মানে আসে হচ্ছে আমাদের কত যে 60 মাইনাস 100 মানে কত -40। হ্যাঁ, -40 ভোল্ট, অর্থাৎ 40 ভোল্ট। সো আমরা এখান থেকে উত্তরটা নিয়ে নিব হচ্ছে কত যে 40 ভোল্ট। সো এখানকার উত্তরটা চলে আসলো হচ্ছে 40 ভোল্ট। সো পরেরটা আমরা দেখে ফেলি এখান থেকে যে পরেরটা কত আসবে। ঠিক আছে, এখান থেকে দেখে ফেলি। সো -40 ভোল্ট আসছে। সো তুমি এটাকে উত্তর আকারে লিখে ফেলতে পারো কীভাবে, যে এই যেভাবে লিখে রাখতে পারো যে ই ইকুয়াল টু হচ্ছে শুধু 40 ভোল্ট, শুধু ভ্যালু নিয়ে আমরা পাই, সুতরাং ঠিক আছে। পরটা দেখা যাক, পরটা কী আছে আমাদের। এরকমই একটা প্রশ্ন দেখো, এই ফাই দিয়ে আছে। সো আশা করি তুমি করতে পারবে। দ্রুত করে কমেন্টে উত্তরটা জানানোর চেষ্টা করো। এটি কুণ্ডলীর ভিতর দিয়ে চুম্বক ফ্লাক্স নিম্নোক্ত অনুযায়ী পরিবর্তিত হচ্ছে। ফাই সমান এত বলছে, কুণ্ডলীর রোধ যদি 5 ওহম হয় তো 2 সেকেন্ড সময় আবিষ্ট তড়িৎ প্রবাহের মান করছে। তড়িৎ প্রবাহের মান জিজ্ঞেস করছে। তো তুমি আগে কিন্তু তড়িৎচালক শক্তি বের করে নিবা। তো তড়িৎচালক শক্তি কি আসবে দেখো, ফাই সমান তোমার দেওয়া আছে হচ্ছে এত, যে 4t স্কোয়ার। আর এখানে 4t স্কোয়ার এখানে সমান চিহ্ন হবে না, 4t স্কোয়ার এই জায়গাটায় আমরা নিয়ে নিলাম হচ্ছে কত 4t স্কোয়ার প্লাস নিয়ে নিলাম আমরা। ঠিক আছে, 4t স্কোয়ার প্লাস, হ্যাঁ প্লাস। সো 4t স্কোয়ার প্লাস 2t। সো 4t স্কোয়ার প্লাস হচ্ছে 2t মাইনাস হচ্ছে 10। সো এখান থেকে আমরা ই পাবো কীভাবে, জাস্ট এটাকে ডিফারেন্সিয়েশন করবো। সো আমরা ই সমান জানি কি হচ্ছে ডি ফাই বাই হচ্ছে ডিটি। সো আমি সরাসরি দেখাচ্ছি, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে। 2 নিচে নামবে, 4 দুগুণ হচ্ছে 8, 8t যোগ হচ্ছে কত আছে 2t এর সাপেক্ষে t1 হবে আর -0। সো এরকম থাকবে। তোমাকে বলছে 2 সেকেন্ড সময়, তুমি লিখবো সুতরাং 2 সেকেন্ড পর। সো 2 সেকেন্ড পর ই সমান কী হবে, এখানে 2 বসাই দিবা। সো 8 গুণ 2 যোগ 2, 4 দুগুণে 16 আর 2 যোগ করলে কত হবে 18, 8 দুগুণে 16 আর 2 যোগ করলে কত হবে 18। ঠিক আছে, 18। তো আমাদের কত আসবে, 2 সেকেন্ড পর এত ভোল্ট, 2 সেকেন্ড পর আসবে এত ভোল্ট। আমাদের প্রশ্ন বলেছিল তড়িৎ প্রবাহের মান কত। আসল উত্তরটা আমরা বের করে এখন আসো, তখন তুমি লিখে নিবা। সুতরাং আমরা জানি তড়িৎ প্রবাহ আই সমান কী হবে, ই ডিভাইড বাই আর। আর আমরা মাত্র বের করলাম কত আসবে 18 ভোল্ট। আর সুতরাং আমাদের আর এর মানটা কত দেওয়া আছে দেখো, আর এর মানটা প্রশ্নে নিশ্চয়ই বলা আছে। আর এর মানটা যে 5 ওহম দেওয়া আছে। সো 5 ওহম। সো 18/5 হচ্ছে আমাদের উত্তর হবে। সো আমরা বসাই দিচ্ছি 18/5 3.6, তো আসবে হচ্ছে 3.6 অ্যাম্পিয়ার। ঠিক আছে, সো আশা করি এই জিনিসটা আমরা কমপ্লিটলি বুঝে গেছি কীভাবে আমাদের এখান থেকে আসতে পারে। পরের একটা প্রশ্ন দেখি আমরা, একটু ডিফারেন্টভাবে দেওয়া বলছে একটি কুণ্ডলীর L = 2mH মিলি হেনরি এর মধ্য দিয়ে প্রবাহ হলো এত, প্রারম্ভিক মুহূর্ত থেকে কত সময় পর আবিষ্ট তড়িৎচালক বল শূন্য হবে। সো তোমাকে প্রশ্নে বলেছে যে আবিষ্ট তড়িৎচালক বল শূন্য হবে, তোমার প্রবাহ দেওয়া আছে এটা, হ্যাঁ I = এত দেওয়া আছে, বলছে কত সময় শূন্য হবে। সো আমরা এটা জানি যে ই সমান, যেহেতু সক্রিয় আবেশ গুণাঙ্ক কথা উল্লেখ আছে এবং আমরা দেখতে পাচ্ছি তড়িৎ প্রবাহের পরিবর্তন, আমাদের এখানে একটা সমীকরণ দেওয়া, হ্যাঁ তাহলে আবার আবিষ্ট তড়িৎচালক বলের কথা বলা, তাহলে ই সমান আমরা কী লিখবো, আমরা জানি ই সমান এল, সাথে কি লিখি আমরা di/dt। তাহলে এখান থেকে আমি ই সমান বের করার চেষ্টা করতেছি, এল আমাদের সামনে থাকুক, আর আমরা এখানে কি করব বেসিক্যালি ddt অফ এল অর্থাৎ ddt অফ আই। সো আই এর মানটা দেখো প্রশ্নে আমাদের দেওয়া আছে, সেটা কত দেওয়া আছে যে টি স্কোয়ার ইন্টু e⁻t, দুইটা ফাংশন এখানে টি এবং ই। সো খেয়াল করে দেখো আমরা এখানে কিভাবে এখানে অন্তরীকরণটা করে ফেলতে পারি। সো তোমরা ইতিমধ্যেই জানো আমরা কি করব এখানে, যে এই পুরোটাকে দেখো আমরা কি করতেছি আলাদাভাবে ইউ ইন্টু ভি। সো ফার্স্ট আমরা কি করব, টি এর সাপেক্ষে এই টি স্কোয়ারটাকে একবার কনস্ট্যান্ট ধরবো। সো টি স্কোয়ারটাকে সামনে রাখবো আর e⁻t এর অন্তরীকরণ করব। অন্তরীকরণ করলে কি আসবে, e⁻t আসবে আর সাথে একটা মাইনাস চলে আসবে অন্তরীকরণে। এই যে মাইনাস আছে, এই মাইনাসটির অন্তরীকরণ করলে কি আসবে, আমাদের এখানে আসবে হচ্ছে মাইনাস আসবে, বা আমাদের এখানে টি এর সাপেক্ষে আছে। সো এখানে আমাদের দেখো মাইনাস ছিল, সো সামনে একটা মাইনাস চলে আসবে। ঠিক আছে, টি এর সাপেক্ষে e⁻t কী হবে, -e⁻t। সো গেল, তারপর যোগ চিহ্ন দিব আমরা। তারপরে এবার আমরা e⁻t আমরা কনস্ট্যান্ট রাখবো, e⁻t কনস্ট্যান্ট রাখবো। এবার টি স্কোয়ারের অন্তরীকরণ করলে হবে কত, 2 × t। সো অন্তরীকরণটা করে দিলাম, এই আমাদের পুরো অন্তরীকরণ দাঁড়াইলো। সো আমরা এখান থেকে কি পাচ্ছি খেয়াল করো, এল দেখো এখানে কোনো কিছু কমন যাচ্ছে কিনা, e⁻t কমন যাচ্ছে আর টি কমন যাচ্ছে। সো আমরা e⁻t আর একটা টি কি করলাম, কমন নিলাম, টি ইন্টু e⁻t কমন নিলাম। এখানে কি থাকে দেখো, একটা -t থাকবে, কারণ টি স্কোয়ার থেকে একটা টি বাইরে চলে আসছে আর এটা তো চলেই আসছে। এখানে যোগ দেখো
এই ই টু দি পাওয়ার মাইনাস টি আর টি কমন গেছে, তা আছে কত, শুধু 2, সো শুধু 2 থাকবে। এই হচ্ছে আমাদের অন্তরীকরণ করার পর রেজাল্ট। প্রশ্নে বলেছে যে যদি আমাদের কি হয়, তড়িৎচালক বল শূন্য হয়, হ্যাঁ, কত সময় পর শূন্য হবে, টি এর মান বের করতে বলছে। তাহলে আমরা প্রশ্ন মতে কি বসাবো, যে প্রশ্ন মতে এত সমান সমান শূন্য, প্রশ্ন মতে ই সমান সমান কত, শূন্য, আর ই এর মানটা আমরা মাত্রই পাইলাম এখানে এল টি ই টু দি পাওয়ার মাইনাস টি, আর ব্র্যাকেটে আছে কত, মাইনাস টি প্লাস 2 সমান সমান কত, শূন্য। এখান থেকে তুমি যদি বের করো টি এর মান, দেখো কি আসবে, হয় এত সমান শূন্য, না হয় এত সমান শূন্য। আমরা লিখে ফেলছি যে হয় এই যে আমাদের এল, তারপর হচ্ছে টি ই টু দি পাওয়ার মাইনাস টি সমান শূন্য, অথবা আমরা কি বলতে পারি, যে অথবা আমরা এখান থেকে এটাও বলতে পারি যে এইটুকু সমান শূন্য হবে। সো মাইনাস টি প্লাস 2 সমান সমান শূন্য, তাহলে টি এর মান কত আসবে, শুধু 2। আর এখান থেকে সব কিছু পাশে চলে গেলে টি এর মান কত আসে, শুধু 0। তার মানে এখানে দেখো আমরা টি এর মানটা পেয়ে গেলাম 0 এবং হচ্ছে 2। সো উত্তর আমরা কি বলবো, যে 2 অথবা যখন 0 সেকেন্ড তখন আবেশিত তড়িৎচালক বল শূন্য হবে। সো এরপরে একটা প্রশ্ন দেখো, এটা আমাদের হচ্ছে নেক্সট টাইপে আছে, তারপরে এখানে তোমাকে আমি বলে দিচ্ছি নেক্সট টাইপে অঙ্ক তোমাকে আমি আবারও করে দিব। সো তারপরে এখানে আছে যেহেতু বলে রাখতেছি, দেখো বলছে একটি দিক পরিবর্তী তড়িৎ প্রবাহের সমীকরণ হচ্ছে এত, হচ্ছে তড়িৎ প্রবাহের মূল গড় মান কত, কম্পাঙ্ক কত, 0 সেকেন্ডে প্রবাহের মান কত, এটা আসছে এটা। সো আমরা কীভাবে লিখবো, সো দেখো এখান থেকে আমরা সমীকরণ থেকে দেখতে পাচ্ছি আই ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি প্লাস ডেল্টা ওটা। সো আই নটের মানটা কত, 14.14। সো এটা আই নটের মান 14.14। প্রশ্নে বলছে গড় মান বের করো। সো গড় মান কী হবে, আই বার 0.637 ইন্টু আই নট, গুণ করলে চলে আসলো আই বার। তোমাকে বলছিল যে হচ্ছে এখান থেকে বের করো যে পর্যায়কাল বা কম্পাঙ্ক বের করো। তুমি দেখতে পাচ্ছ এখানে আই নট সাইন ওমেগা টি, টি এর আগে আছে যেটা সেটা ওমেগা, সো টি এর আগে আছে 314, সো ওমেগা সমান 314, ওমেগা সূত্র জানি 2πf, মান বসালে পেয়ে যাচ্ছি এফের মানটা 50। ইজি। একইভাবে জিজ্ঞেস করছে 0 সেকেন্ডে প্রবাহ কত। সো তুমি কী করবা, এখানে টি এর মানটা 0 বসাই দিবা পুরো সমীকরণের মধ্যে। সো 0 বসালে দেখো থাকে এইটুকু, সাইন 30, মান বসালে চলে আসে 7.07। ইজি। সো এটা আমরা নেক্সটে আবারও করবো। আমরা এখন দেখবো হচ্ছে মোশনাল ইএফের অঙ্কগুলো। সো মোশনাল ইএফের অঙ্কে কী হচ্ছে, এখানে দেখো কী দেওয়া আছে, আমরা একটা অঙ্ক তোমাকে দেখাচ্ছিলাম ওয়ান শট অল ইন ওয়ানে, কিন্তু এখানে আরও মানে টোটাল 3টা প্রশ্ন দেখাচ্ছি। তোমার প্র্যাকটিসটা আরও বেশি ভালো হবে, তুমি রোজ বুঝতে পারবা প্রশ্নগুলো ঘুরিয়ে কীভাবে দিতে পারে, সো তোমার ভয় লাগবে না তখন। তো চলো প্রথম অঙ্কটা আমরা করি। কি বলেছে, যে কোনো চুম্বক ক্ষেত্রের সাথে সমকোণে 0.8 মিটার দীর্ঘ একটা আনুভূমিক তার, তাহলে সমকোণে কিন্তু আছে। আমরা শিখেছিলাম মোশনাল ইএমএফের সময় যে আমাদের তড়িৎচালক বল বের করতে দিত, সেখানে এই বি, তারপর হচ্ছে এল, ভি সবাই কিন্তু পরস্পরের সাথে সমকোণে থাকে। সো এখানে আমাদের সেটাই প্রশ্নে বলা যে এত আনুভূমিক তার সমকোণে, তারপর কি বলছে, এত বেগে পতিত হচ্ছে, চুম্বক প্রাবল্য এত হলে আবিষ্ট তড়িৎচালক বল নির্ণয় করো। সো বুঝতে পারছো যে চুম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে একটা তার গতিশীল অবস্থায় আছে বা একটা দণ্ড গতিশীল অবস্থায় আছে, তার দুই প্রান্তে হচ্ছে একটা তড়িৎচালক বিভব পাওয়া যায়, একটা তড়িৎচালক শক্তি পাওয়া যায়। সো এখান থেকে আমরা লিখবো কত, বি এর মানটা দেখো 1.1 টেসলা, এল এর মানটা হচ্ছে 0.8 মিটার দীর্ঘ, এবং আমাদের আসছে কত, আমাদের 5। সো গুণ করে তুমি এখান থেকে মান পেয়ে যাবা। সো মানটা কত আসতে পারে, সো মানটা এখানে হচ্ছে 4.4 টাইপের কিছু আসতে পারে, 540 4.4 টাইপের কিছু একটা আসতে পারে। সো তুমি এখানে এই জিনিসটা একটু চেক করে নাও। সো 4.4 মতো আসার সম্ভাবনা বেশি, কারণ 540 এখানে চলে আসবে 4, আর 4-এর সাথে 1 পয়েন্ট গুণ করলে 4.4 হয়। যাই হোক তুমি করে নাও। পরেরটা কি বলেছে দেখো, একটা জেড বিমান, এই একই মোশনাল ইএমএফের প্রশ্ন কিন্তু জেড বিমান দিয়ে দিয়েছে। বলছে জেড বিমান আনুভূমিকভাবে এত বেগে দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছে, ওই জায়গায় পৃথিবীর চুম্বক ক্ষেত্রের অভিলম্বিক উপাংশ এত। তাহলে ব্যাপারটা খেয়াল করো, তোমাকে আমি বুঝাই দিচ্ছি ব্যাপারটা এইভাবে। মনে করো এই হচ্ছে তোমার একটা জেড বিমান, এই যে এভাবে আমরা আঁকছি। সো এই হচ্ছে একটা জেড বিমান, এভাবে যাচ্ছে, আর তার ডানা থাকে কিভাবে, জেড বিমানের ডানায় যে দুই পাশে থাকে এভাবে। তো জেড বিমান এইদিকে, আর তার ডানাটা এইভাবে, আর এখানে চুম্বক ক্ষেত্র যাচ্ছে, এই যে পৃথিবীর চুম্বক ক্ষেত্রে উলম্বভাবে, অভিলম্বিকভাবে প্রশ্ন বলা। তাহলে দেখো তিনজনের সাথে লম্ব হবে, এই দিকের সাথে এই দিক লম্ব, আবার তার সাথে এই দিক লম্ব, তার মানে লম্বভাবে আছে। আমাদের জিজ্ঞেস করেছে যে অংশ হচ্ছে ওই জায়গায় পৃথিবীর চুম্বক ক্ষেত্রের মান এত মাইক্রোটেসলা হলে ওই ডানার দুই প্রান্তে আমাদের হচ্ছে আবিষ্ট বিদ্যুৎ চালক বল কত। সো সেম একই প্রশ্ন লিখবো হচ্ছে কত, বিএলভি, এখানে মান বসায় দাও। তাহলে কত আসছে দেখো, বি এর মানটা হচ্ছে 80 মাইক্রোটেসলা, টেসলা বানাই নিব 10⁻⁻6 দিয়ে গুণ করে, হ্যাঁ 6 দিয়ে গুণ করে। আর এলটা কত আমাদের, এল হচ্ছে আমাদের 25 মিটার, এলটা আমাদের কত, এখানে এল হচ্ছে আমাদের 25 মিটার। আর ভি কত, ভি হচ্ছে আমাদের 300 মিটার পার সেকেন্ড, হ্যাঁ 300। সো তুমি এখান থেকে হিসাব করলে কিন্তু একটা মান পেয়ে যাবা, ঠিক আছে। সেখানে 300 ইন্টু 25, দেখতে পাচ্ছি 300 ইন্টু হচ্ছে 25, তার সাথে গুণ হচ্ছে কত আমাদের হবে 80 ইন্টু 10⁻⁻6। সো এখানে পাওয়া যাচ্ছে 0.6 ভোল্ট। তাহলে বলবা 0.6 ভোল্ট কিন্তু এখান থেকে
উত্তর। তার মানে এখানে আমাদের উত্তরটা হয়ে যাবে 0.6 ভোল্ট। এখানে ডানার দুই প্রান্তে কী হবে, এত ভোল্ট তড়িৎচালক বল উৎপন্ন হবে। এই প্রশ্নটা একটু ভিন্নভাবে আর কীভাবে আসতে পারে দেখো, এভাবে আসতে পারে। একটা ট্রেন দিয়ে বলে দিয়েছে, ট্রেনের বেল অক্ষদণ্ডের দৈর্ঘ্য 1.5 মিটার, সেটা অক্ষদণ্ড এখানে আছে, সেটার অক্ষদণ্ড এখানে আছে। এবার বলছে যে ট্রেনটি এত বেগে উত্তর দিকে গতিশীল, তাহলে সো এইভাবে মনে করো ট্রেনের অক্ষদণ্ডের দৈর্ঘ্য, ট্রেন এই সামনের দিকে যাচ্ছে এভাবে করে। এখন প্রশ্নে বলে দিয়েছে যে পৃথিবীর চুম্বকক্ষেত্রের প্রাবল্য এত, হ্যাঁ চুম্বকক্ষেত্র পাওয়া যাচ্ছে মনে করি এরকম যে ট্রেন যাচ্ছে ওই জেড বিমানের মতো, এই যে ট্রেন যাচ্ছে, এই যে অক্ষদণ্ড দৈর্ঘ্য এভাবে আছে, অক্ষদণ্ড এদিকে আছে, আর এদিক দিয়ে কী বের হচ্ছে, চুম্বকক্ষেত্র বের হচ্ছে। প্রশ্ন বলছে পৃথিবীর চুম্বকক্ষেত্রের প্রাবল্য এত এবং আনুভূমিকের সাথে 30 ডিগ্রি আনত। তাহলে প্রশ্নে বলে দিয়েছে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে কী আসতেছে, আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে তোমার হচ্ছে চুম্বকক্ষেত্র আসতেছে। তারপরে দেখো তোমার কোনটা কি আনুভূমিকের সাথে আছে, তাহলে আনুভূমিকের সাথে থাকলে এই মনে করো এই হচ্ছে আমাদের ভূমি, এই ভূমির সাথে চুম্বকক্ষেত্র এবার সোজা না বের হয়ে এভাবে বের হচ্ছে, একটা কোণে বের হচ্ছে। সো তোমার কি এই কোণের এই বরাবর মানটা দরকার, নাকি এই মানের উপাংশটা লম্ব দিকে কত সেটা দরকার? এই ব্যাপারটা তুমি চিন্তা করলে বুঝতে পারবা। মনে করো ব্যাপারটা হচ্ছে এরকমভাবে আছে যে আমাদের এই হচ্ছে আমাদের আনুভূমিক, আনুভূমিকের সাথে মনে করো কত কোণে, আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আমাদের কি আছে, চুম্বকক্ষেত্র আছে, ধরলাম বি, এদিকে আছে আমাদের বি। সো এইটার দিকে বি, তাহলে যার সাথে কোণ তার দিকে আসবে বি কস থিটা, তোমরা জানো। আর ঠিক তার লম্ব দিকে কি আসবে, তার লম্ব দিকে আমাদের মানটা কত আসবে, তার লম্ব দিকে মানটা আসবে হচ্ছে আমাদের বি সাইন থিটা। সো এই দিকে আমাদের মান আসবে হচ্ছে বি সাইন থিটা। সো এই দিকে হচ্ছে বি কস থিটা, আর তার লম্ব দিকে আসবে বি সাইন থিটা। আমার তো লম্ব দিকের মানটাই দরকার, সে লম্ব দিকে চুম্বকক্ষেত্র কত পাওয়া যাচ্ছে, আর এদিকে তো ট্রেন গতিশীল আর দণ্ড এভাবে আছে, তাহলে সবগুলো 90 ডিগ্রিতে থাকবে। তখন তুমি লিখবে আমরা জানি ই সমান সমান বি এল ভি। তবে তুমি কি করবা, এই চুম্বকক্ষেত্রের মানের জায়গায় তুমি লিখে নিবা বি সাইন থিটা। এই চুম্বকক্ষেত্রটা 90 ডিগ্রিতে ছিল না, তাই 90 ডিগ্রি তার উপাংশটা আমরা বের করে নিলাম। দেখো এভাবে সে যাচ্ছিল, আনুভূমিকের সাথে 30 ডিগ্রিতে সে বের হচ্ছিল, তাহলে যার সাথে কোন তার দিকে কস থিটা আর তার লম্ব হবে সাইন থিটা। আমার তো এই বরাবরই দরকার ছিল, তো দেখো সেই জন্য বের করে নিয়েছি। সো বাকি জিনিস নিশ্চয়ই বুঝতে পারছো। সো আমাদের এখানে চলে আসলো বি সাইন থিটা ইন্টু এলভি। মানগুলো বসায় দাও, কত আসবে দেখো, মানটা আছে আমাদের হচ্ছে 3.4 ইন্টু 10⁻⁵ বি এর মান ইন্টু হচ্ছে সাইন থিটা, থিটা মানটা যা আছে তাই বসাবো, সাইন 30 ডিগ্রি, কারণ আমরা উপাংশটা নিয়ে নিয়েছি। আর এল এর মানটা কত, দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে 1.5 মিটার, আর বেগ হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার। সো 72 কিলোমিটার পার আওয়ার, বেগটা হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার। সো কিলোমিটার পার আওয়ার, এবং সেটা আমাদের আসবে হচ্ছে 3.6 দিয়ে ভাগ করলে আসবে হচ্ছে 20, হ্যাঁ 20 আসবে, তাহলে 20 মিটার পার সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড আমরা নিয়ে নিব, তাহলে মানটা আসবে কত আমাদের 20। দেখো এই হচ্ছে তোমার এখান থেকে আলটিমেটলি উত্তরটা চলে আসবে। সো আশা করি বুঝতে পেরেছি আমরা এখান থেকে কিভাবে আমরা এখান থেকে বের করে ফেলতে পারি। ওকে, সো দ্যাটস ইট। সো আমরা এখান থেকে বুঝে গেলাম এই জিনিসটা। তো দেখো আরেকটা প্রশ্ন আমাদের এখানে আছে, বুয়েটে প্রশ্ন আসছিল, একই ক্যাটাগরির প্রশ্ন, আসলে খুব একটা বেশি কঠিন না, কিন্তু এসেছিল। 300 বাকের একটি কুণ্ডলী সক্রিয় আবেশ এত হলে কুণ্ডলীতে 3 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হলে চুম্বক ফ্লাক্স কত হবে? তো চুম্বক ফ্লাক্স তোমাকে বের করতে বলছে। প্রশ্নে দেওয়া আছে 300 পাকের একটা কুণ্ডলী, সো পাক সংখ্যা দেওয়া আছে, সক্রিয় আবেশ গুণাঙ্ক তোমার আবার দেওয়া আছে, দেখো সক্রিয় আবেশ গুণাঙ্ক এত, আর 3 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় সেই ঘটনা ঘটছে। তুমি সূত্র জানো এন ফাই সমান সমান এল আই। প্রশ্নে বের করতে বলছে ফ্লাক্স কত হবে, তাহলে ফ্লাক্স সমান সমান কী হবে, এখানে এল আই ডিভাইডেড বাই এন। তুমি এখানে মান বসাই দিবা, এল এর মানটা কত 10 মিলি হেনরি আছে, হেনরি বানাই নিবা 10⁻³ দিয়ে গুণ করে হেনরি বানাই নিবা। আই এর মানটা হচ্ছে 3 আর এন এর মানটা হচ্ছে 300 পাক। সেখান থেকে হিসাব করলে তুমি কিন্তু পেয়ে যাবা সামথিং কিছু একটা এত ওয়েবার, ঠিক আছে, এত ওয়েবার তুমি পেয়ে যাবা। দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের একটা জিনিস, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা জিনিস। সো এখান থেকে আমরা পেয়ে গেলাম হচ্ছে ফাইয়ের মানটা। পরবর্তী দেখি কি বলছে, যে বিদ্যুৎ চালক বল বের করো। সো আমরা যে বিদ্যুৎ চালক বল ই সমান সমান আমাদের আসবে হচ্ছে কত এন, আমরা হচ্ছে কি বলছে বিদ্যুৎ, তো তাহলে আমাদের এন লাগবে না। দেখো এখানে বলেছে যে জাস্ট 10 মিনিটে এত পরিবর্তিত হয়, সক্রিয় আবেশ গুণাঙ্ক দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা সূত্র জানি কি এল ডিআই বাই ডিটি। সো একটু আগেই আমরা কিন্তু এলটা ব্যবহার করলাম, কত 10 মিলি হেনরি। সো 10⁻³ দিয়ে গুণ করলে আমরা হেনরি পেয়ে যাব, ঠিক আছে। আর সাথে আমাদের আসবে কি, যে হচ্ছে ডিআই বাই ডিটি। সো ডিআই কত তুমি খেয়াল করো, 3 অ্যাম্পিয়ার বিদ্যুৎ আসলে এখানে প্রবাহিত হয়েছে নানানতা। এই দেখো প্রশ্নে বলছে 10 মিনিটে 3 অ্যাম্পিয়ার থেকে -2 পরিবর্তন হয়েছে, তার মানে ডিআইটা কত 3 থেকে -2 গেছে। সো 3 থেকে -2 যদি বাদ দাও তাহলে আলটিমেটলি দেখো তো কত পরিবর্তন হয়, তাহলে আলটিমেটলি পরিবর্তন হয় 5।
আর ডিটি কত আমাদের 10 মিনিট, 10 × 60, তাহলে হিসাব করলে তুমি এখান থেকে কিন্তু একটা মান পেয়ে যাবা। দেখো এই জিনিসটা আবার বলে দিই, 10 আর এই -5 ব্যাপারটা মানে 3 আর -2 ব্যাপারটা ছিল 3 অ্যাম্পিয়ার, হয়েছে -2 অ্যাম্পিয়ারে পরিবর্তন হয়েছে। তাহলে বড়টা থেকে ছোটটা বাদ দিচ্ছি, শুধু পজিটিভ ভ্যালু নিচ্ছি আমরা। সো 3 অ্যাম্পিয়ার ছিল আর -2 হয়েছে, তাহলে পরিবর্তন কত 3 -2 পরিবর্তন, তাহলে আমি বিয়োগ করলে চলে আসবে। সো আশা করি এখান থেকে তুমি বের করে ফেলতে পারবা। একইভাবে আমাদের এই অঙ্কটাও, এই অঙ্কটা দেখো জাস্ট একটু সামান্য একটু ভিন্নতা আছে, জাস্ট তোমাকে বলে দিলেই তুমি বুঝতে পারবা। বলছে একটা কুণ্ডলীর পাক সংখ্যা এত, রোধ হচ্ছে আমাদের এত প্রাবল্যের চুম্বক ক্ষেত্র অবস্থিত, আবার এত রোধের একটা গ্যালভানোমিটার যুক্ত করছে। তার মানে এখানে জাস্ট একটা গ্যালভানোমিটার যুক্ত করছে একটা রোধ বিশিষ্ট কুণ্ডলীটাকে এত সময় চুম্বক ক্ষেত্র মানে এততে নিয়ে আসলে আবিষ্ট তড়িৎচালক বল, প্রবাহ, মাত্রাগুলো বের করো। তো কী করবো আমরা জানি E = AN/d5/dt, ফ্লাক্সের পরিবর্তন হয়েছে, ফ্লাক্স এত থেকে এত হয়েছে বা ফ্লাক্স এটা পরিবর্তন হয়েছে, সময় দেওয়া আছে, তুমি কিন্তু পেয়ে যাবে। কিন্তু তোমাকে বলছিল প্রবাহ মাত্রা নির্ণয় করছো, প্রবাহ মাত্রা নির্ণয় করতে গিয়ে জাস্ট একটু তোমাকে ডিফারেন্ট কাজ করতে হবে। সেটা কি, আমরা জানতাম I = E/R। এখন আমরা এই আরের সাথে গ্যালভানোমিটারের রোধটাও যোগ করে দিব, কারণ গ্যালভানোমিটারটা কুণ্ডলীর সাথে শ্রেণীতে থাকে, তাই রোধটা জাস্ট অ্যাড হয়ে যাবে। জাস্ট এতটুকু জিনিস, জাস্ট এই ব্যাপারটা তোমাকে একটু মেনশন করার জন্য এই প্রশ্নটা রাখা। আর বাকি জিনিসটা আমরা অলরেডি করেছি পারি, তাই জাস্ট তোমাকে এটা মেনশন করে দিলাম। অঙ্কটা পড়ে সব অবশ্যই করে রাখবা। এখন আমরা দেখি হচ্ছে টাইপ 1 তো আমরা বুঝে গেলাম। এই টাইপ 1-এ তুমি যেন আরও প্র্যাকটিস করতে পারো, দেখো সেই জন্য আরও কিছু অঙ্ক তোমার জন্য HW রেখেছি। অলরেডি আমরা করছি না, সলিনয়েডের আবেশ গুণাঙ্ক নির্ণয় করেছি। দেখো এই কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক নির্ণয় করা, তারপর হচ্ছে এখানে তড়িৎচালক শক্তির মান নির্ণয় করা, চুম্বক ক্ষেত্র, তারপর হচ্ছে আবেশ গুণাঙ্ক, হ্যাঁ এগুলো দিয়ে দেখো কত সেকেন্ডে আমাদের হচ্ছে কী হবে, স্বকীয় আবেশ গুণাঙ্ক নির্ণয় করো, পারস্পরিক আবেশ গুণাঙ্ক নির্ণয় করো। সো এই অঙ্কগুলো তোমার জন্য কয়েকটা রেখেছি সেম আগে যেগুলো অলরেডি আমরা করেছি, তো আশা করি সেটা তুমি করে ফেলতে পারবে। এখন আমাদের টার্গেট হবে হচ্ছে টাইপ 2। সো টাইপ 2 থেকে আমরা চলো বাকি যে অঙ্কগুলো সেগুলো দেখে ফেলি। সো টাইপ 2 এর মধ্যে আমরা হচ্ছে আমাদের যে দিক পরিবর্তী প্রবাহ সেই টাইপের অঙ্কগুলো অর্থাৎ এবং সাথে ট্রান্সফরমার এগুলো নিয়ে বিশেষ করে আমরা কাজ করব। তো চলো দেখি আমরা প্রথমে আমাদের কী রয়েছে এখানে। সো প্রথমে দেখো আমরা একটা উদ্দীপকের মধ্যে বিভিন্ন ধরনের অঙ্ক রাখার চেষ্টা করেছি। প্রশ্নে বলেছে এইটা একটা সমীকরণ এবং মুখ্য কুণ্ডলী, একটা ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলী গণকুণ্ডলী থাকে, সেটা ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর একটা প্রবাহ হচ্ছে I2, যাকে বলা আছে 100 sin 50t। এখন প্রশ্ন বলছে I1 এর অর্ধচক্রের জন্য গড় মান, 0 নম্বর অঙ্কটা, প্রথম অঙ্কটা আর কি বলছে I1 এর অর্ধচক্রের গড় মান। আমরা আসলে প্রথম অঙ্কটা করে ফেলি। এখানে I1 সমীকরণটা আমাদের কত দেওয়া আছে সেটা খেয়াল করো, সেটা দেওয়া আছে হচ্ছে আমাদের 50 sin ωt। তোমাকে বলছে গড় মান বের করো। তো তোমার কি দরকার হবে, গড় মান বের করার জন্য তোমার আগে I0 দরকার, ঠিক আছে I0 তুমি পাইলা। এবার তুমি কি লিখবা, যে আমরা জানি হচ্ছে গড় মান I বার সমান সূত্র কি হয় 0.637 ইন্টু হচ্ছে I0। এবার তুমি জাস্ট কী করবে, এখানে জাস্ট মান বসাই দিবা 0.637। I0 এর মানটা কত, I0 এর মানটা হচ্ছে আমাদের 50। সো এখান থেকে তুমি হচ্ছে I বারটা পেয়ে যাবা, I বারটা পেয়ে যাবা। সো I বারটা হচ্ছে কত আমাদের 0.637 ইন্টু হচ্ছে কত 50, আসবে কত 31.85, 31.85 জাস্ট কী হবে অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার এককে চলে আসবে। সো এটা হচ্ছে আমাদের প্রথম অঙ্কটা, 0 নম্বর অঙ্কটা। সো পরটা বলেছে দেখো I2 এর কম্পাঙ্ক, তারপরে ইফেক্টিভ প্রবাহ নির্ণয় করা। সো যখনই প্রশ্ন বলবে ইফেক্টিভ মানে বুঝে নিবে হচ্ছে কার্যকর প্রবাহ। সো এই কথা তোমার জানা থাকতে হবে। আর প্রশ্ন যদি কার্যকর প্রবাহ বের করতে বলে, কার্যকর মানে বুঝে নিবা কি, যে RMS, ERMS, IRMS, ঠিক আছে, তোমাকে মনে রাখতে হবে। I2 এরটা জিজ্ঞেস করেছে। সো আমরা আসো 1 নম্বর দিয়ে লিখি হচ্ছে I2 এরটা। I2 এর সমীকরণটা তুমি খেয়াল করো, কত আছে আমাদের 100 sin সাথে আছে আমাদের কত 50 এবং হচ্ছে কত আমাদের t, 100 sin 50t, 100 sin 50t। এবার এখান থেকে আমরা কি করব, এই জায়গাটার মধ্যে 100 sin 50t এর মধ্যে খেয়াল করো যে আমরা এখানে কাজ করে আসো 100 sin 50t I2। সো I2 আমার দরকার নেই, আমাদের এখান থেকে কী কী দরকার সেটা দেখি। আমাদের প্রশ্ন বলছে যে কম্পাঙ্ক বের করো, আর বলছে ইফেক্টিভ প্রবাহ নির্ণয় করো। সো কম্পাঙ্ক আমরা জানি I0 sin ωt। সো এখান থেকে দেখতে পাচ্ছি আমরা ওমেগা কত, ওমেগা হচ্ছে আমাদের 50। তাহলে আমরা বলতে পারি যে ওমেগার পরিবর্তে যে 2πf সমান কত 50। তাহলে এখান থেকে আমরা লিখবো হচ্ছে f সমান হচ্ছে 50 ডিভাইড বাই কত 2π, 50 ডিভাইড বাই হচ্ছে 2π, 50 ডিভাইড বাই হচ্ছে 2π। সো এখান থেকে আমাদের কম্পাঙ্ক চলে আসবে সামথিং হার্টস, কারেক্ট করলে তুমি একটা মান পেয়ে যাবে। পরবর্তীটা জিজ্ঞেস করছে তোমাকে, দেখো পরবর্তীটা জিজ্ঞেস করছে যে ইফেক্টিভ প্রবাহ, তাহলে বলছে IRMS বের করো। সো তুমি কি লিখবা, আমরা জানি IRMS সমান I0 ইন্টু 0.707, এটা সরাসরি লিখতে গেলে গুণ করলে। সো আমরা এখান থেকে IRMSটাই বের করছি। I0 এর মানটা কত দেখো, এটা হচ্ছে I0 100, এটা হচ্ছে আমাদের 100
গুণ হচ্ছে কত 0.707। সো 0.707 ইন্টু হচ্ছে কত আমাদের 100, কত আসে 70.7। সো আমাদের মানটা আসে হচ্ছে 70 হচ্ছে কত 7 এত অ্যাম্পিয়ার। ঠিক আছে, এত অ্যাম্পিয়ার। তো দ্যাটস ইট। সে হচ্ছে আমাদের এখানকার আরএমএসের অঙ্কটা খুবই সহজ, এভাবে আসতে পারে। পরবর্তী দেখো 2 নম্বরটা আমরা করি। এখান থেকে 2 নম্বর বলছে এত সেকেন্ড পরে বিদ্যুৎ প্রবাহ নির্ণয় করো। ওকে ফাইন, এটা কার বিদ্যুৎ প্রবাহ বের করতে বলছে? সো ধরে নিলাম হচ্ছে দেখো I2। সো আমরা এখানে I2 এর বিদ্যুৎ নিয়ে গেছি, I2 এর, হ্যাঁ। সো I2 এর জন্য, সো I2 এর জন্য, ঠিক আছে। সো I2 এর বের করতেছি আমরা। দেখো প্রশ্নে বলেছে হচ্ছে I2, তো 1/3 পরে বিদ্যুৎ প্রবাহ নির্ণয় করো। সো I2 এর ধরলাম। সো I2 আমরা কি লেখা আছে প্রশ্নে, লেখা আছে আমাদের I2 সমান হচ্ছে কত 100 সাইন, সাথে কত আছে আমাদের এখানে 50t। প্রশ্নে টি এর মানটা আছে 1/300 সেকেন্ড পর। সো ইজি, তুমি জাস্ট কি করবা, টি এর মানটা বসাই দিবা, তোমার কোনো কাজ নাই। 100 এখানে সাইন, এখানে আছে কত 50, আর টি এর মানটা কত, টি এর মানটা হচ্ছে 1/300। 0 0 কাটা, আমাদের এখানে কাটলে আসবে 5, এখানে করলে আসবে হচ্ছে 6, 1/6। তাহলে আমাদের এখানে দেখো মানটা কি দাঁড়াচ্ছে যে 100, এখানে হচ্ছে সাইন কত আসবে, সাইন 1/6, সাইন 1/6। সো তুমি যেটা করতে পারো এখান থেকে, তুমি এখান থেকে সাইন 1/6 তোমার আসছে। তো তুমি এই ক্যালকুলেশন যখন করবা রেডিয়ান মোডে করবা, অবশ্যই রেডিয়ান মোডে করবা। তুমি এখানে কীভাবে করবা, শিফট মোড তুমি চলে যাবা, হ্যাঁ, বা মোডে তুমি চলে যাবা। মোডে চাপ থাকলে শুধু মোডে চাপ দিবা, দেখবা লেখা আসবে হচ্ছে রেডিয়ান, RAD। সো সেইটাতে প্রবেশ করলে এটা আসবে। বসাই দিচ্ছি সাইন 1/6, তাহলে বসাচ্ছি আমি এখানে সাইন, ব্র্যাকেট হচ্ছে 1/6, হ্যাঁ। এটা আমাদের আসলো, গুণ হচ্ছে কত আমাদের 100, সে মানটা আসবে কত আমাদের 16.58। তো আমরা এখানে I2 এর মানটা পাচ্ছি যে 16.58 অ্যাম্পিয়ার। সো রেডিয়ান মোডে করতে হবে ক্যালকুলেটারে। সো রেডিয়ান মোড থেকে আবার মনে করে মোডে চাপ দিয়ে তুমি কী করবা, যে হচ্ছে ডিগ্রি মোডে চলে আসবা, হ্যাঁ। যে ডিগ্রি লেখা আছে DEG, 1 চাপ দিলাম, চলে আসলো। তোমাকে ক্যালকুলেটার রেডিয়ান মোডে নিয়ে করতে হবে, সে ব্যাপারটা একটু খেয়াল রেখো, ক্যালকুলেটারটাকে রেডিয়ান মোডে নিয়ে করতে হয়, সেটা আমাদের উত্তর চলে আসলো। সে কথাটা মাথায় রেখো, বলে দিলাম কিন্তু। 3 নাম্বারটা দেখি আমাদের কি প্রশ্নে কী বলেছে। সো 3 নাম্বারটা দেখা যাক। প্রশ্ন বলছে 3 নাম্বারটা 1 2 3, এখানে হচ্ছে 5, 3 পরে 5, আসলে সমস্যা নেই, এরকম ছিল 1 2 3 4 5, যেই হোক। সো আমরা দেখি হচ্ছে আমাদের এত গড়, তার আগে আমরা I2 এর পর্যায়কালটা বের করি। আমরা হচ্ছে 5 নাম্বারটা আগে করি, এখানে 5 নাম্বারটা ছোটো আছে, এপিজে এটে যাবে 5 নাম্বারটা, এখানে 5 নাম্বারটা, ঠিক আছে। আমরা 2 পারলাম, 5 পারলাম। I2 এর পর্যায়কাল, সো আমরা I2 এর সমীকরণ দেখতে পাচ্ছি আমাদের কত আছে, I2 এর হচ্ছে সমীকরণ কত আছে দেখো, হচ্ছে 50টি, লেখা ছিল 50টি। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যেহেতু আমাদের I2 এর সমীকরণটা হচ্ছে 100 সাইন 50t, তুমি এখান থেকে সমীকরণ থেকে কী লিখতে পারবা, তুমি খেয়াল করো, এখান থেকে তুমি সমীকরণ থেকে লিখতে পারতেছ হচ্ছে জিনিসটা এরকম, সমীকরণ থেকে লিখতে পারছো তুমি, ব্যাপারটা হচ্ছে এভাবে দেখো। এখান থেকে তুমি লিখতে পারছো যে ওমেগা সমান, এখান থেকে লিখতে পারছো ওমেগা সমান 50, তাহলে তুমি পর্যায়কাল লিখবো কত 2π/t সমান কত 50। তাহলে এখান থেকে তোমার আসবে হচ্ছে t সমান কত আসতেছে দেখো 2π হচ্ছে কত 50। এটা আমরা হিসাব করে ফেলি, 2π/50 কত আসে, 2 × 3.14 ভাগ হচ্ছে কত 50, আসে হচ্ছে আমাদের 0.125। তো আমাদের এই মানটা আসে হচ্ছে 0.125 সেকেন্ড, এরকম টাইপের কিছু একটা আসে, 0.1256 কিছু একটা আসে। যাই হোক, সো টি পেয়ে গেলাম আমরা, পর্যায়কালটা পেয়ে গেলাম আমরা এখান থেকে, পর্যায়কাল। এবার এইখানে আরও কয়েকটা প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করেছে যে পর্যায়কাল এত, যে কত সময় পর ব্যবধান প্রবাহের অভিমুখে উল্টিয়ে যাবে, বা সেটা আমরা বুঝে আসো যে 5-1 আর কি, এটা হচ্ছে মনে করো 5-I, 5-2, এটা হচ্ছে মনে করো 5-3, ঠিক আছে। তো 5-Iটা দেখো, যে 5-I নাম্বার হচ্ছে কত সময় পর প্রবাহের অভিমুখ উল্টিয়ে যাবে। তো লিখে রাখো, প্রবাহের অভিমুখটা তুমি একটু চিন্তা করে নাও, তাহলে তুমি খুব সহজে বুঝতে পারবে। এই হচ্ছে আমাদের প্রবাহ, এরকম হয়েছে, তাই না। সো আমরা কি বলতাম, এটা হচ্ছে আমাদের 0, এখান থেকে শুরু করে এটুকু হচ্ছে আমাদের কত t/2, এখান থেকে শুরু করে এটা হচ্ছে আমাদের কত বড় পর্যায়কাল, তাই না, পর্যায়কাল। তাহলে প্রবাহের অভিমুখ উল্টায় দেখো, এই প্রবাহের অভিমুখ ছিল এখানে ধনাত্মক, এটা ঋণাত্মক, কখন উল্টায় যাচ্ছে, কত সময় উল্টায় যাচ্ছে, এই যে t/2 সময় আসার পরে। তার মানে এখান থেকে তুমি বুঝে নিবা হচ্ছে কত, যে কখন উল্টায় যাচ্ছে, এই t/2 সময় আসার পরে উল্টায় যাচ্ছে। তুমি এখানে লিখে রাখতে পারো যে প্রবাহের অভিমুখ উল্টিয়ে যায়। সো বাংলাটা তুমি মুখস্থ রাখতে পারো এখান থেকে, যে প্রবাহের অভিমুখ, আমি কয়েকটা কথা লিখে দিচ্ছি, প্রবাহের অভিমুখ উল্টায় কত সময় পর। সো প্রবাহের অভিমুখ উল্টায় হচ্ছে t/2 সময় পর,
এত সময় পর। সো এত সময় পর পর প্রবাহের অভিমুখ উল্টায়। তখন তুমি উত্তর কী লিখবা? সো তোমার এই মানটা ছিল 0.125 ডিভাইডেড বাই 2, তাহলে চলে আসবে হচ্ছে তোমার উত্তরটা। শেষ। এত সেকেন্ড পর পর হচ্ছে উল্টাবে। এটা তোমার 5-এর 1 নম্বর। এবার 2 নম্বর তোমাকে কি বলছিল যে কত সময় পর পর প্রবাহের মান শূন্য হবে। তো লিখে নাও প্রবাহের মান শূন্য হবে। সো প্রবাহের, তো এগুলো তুমি কিন্তু মুখস্থ রেখো, প্রবাহের মান শূন্য হয়। প্রবাহের মান শূন্য হয় কত সময় পর পর? প্রবাহের মান শূন্য হয়, দেখো এই দেখো এখানে ছিল এই যে t/2 সময় পর পরে কিন্তু শূন্য হয়, দেখছো? আবারও t/2 সময় পর পরে কিন্তু শূন্য হবে। সো t/2 সময় পর শূন্য হয়। শূন্য হয়েছে কত? t/2 সময় পর পরই শূন্য হয়। সেখানে সেম মান বসাই দিবা 0.125 ডিভাইডেড বাই হচ্ছে কত? 2, তাহলে এত সেকেন্ড চলে আসবে। সো প্রবাহের মান শূন্য হয়, সেটাও পেয়ে গেল। 3 নাম্বারটা আমরা দেখি এখানে কি আসছে। বলছে কত সময় পর পর একই অভিমুখে প্রবাহ শীর্ষ মানে উঠবে। তা দেখো একই অভিমুখে প্রবাহ শীর্ষ মানে উঠবে, তা তুমি চিন্তা করে নাও যে এই যে প্রবাহ এখানে এভাবে উঠতেছে, একই বা শীর্ষ মানে কথা চিন্তা করো যে এই যে এখানে শীর্ষ মান, কত সময় পর পর প্রবাহ কত সময় পর পর একই অভিমুখে প্রবাহ শীর্ষ মানে উঠবে। একই অভিমুখে শীর্ষ মানে, তো চিন্তা করো এই যে শীর্ষ মানে উঠতেছে এখানে একটা জায়গা, তো এখান থেকে শুরু করলাম, এখান থেকে শুরু করলে এই যে এখানে আসার পরও কি দেখো শীর্ষ মানে উঠতেছে, তাহলে এই যে এখান থেকে এখান পর্যন্ত যে সময়টা, সেই সময়টাও আসলে টি, যে প্রবাহ শীর্ষ মানে উঠতেছে কখন। তাহলে একই অভিমুখে প্রবাহ শীর্ষ মানে ওঠে কত সময় পর পর? একই অভিমুখে মানে পর্যায়কাল পরপরই। একই অভিমুখে প্রবাহ শীর্ষ মানে উঠে। সো প্রবাহ শীর্ষ মানে উঠে কত সময় পর পর? টি সময় পর পর। সো টি সময় পর পর। তোমার কাজ হবে এখানে কি, টি এর মানটা বসাই দেওয়া। টি এর মান কত ছিল? 0.125, এত সেকেন্ড পর পর হবে। আরেকটা প্রশ্ন অ্যাডিশনাল দিয়ে দিচ্ছি আমি, 5-এর 4 হিসেবে দিয়ে দিচ্ছি। প্রশ্ন জিজ্ঞেস করে যে শূন্য হতে সর্বোচ্চ মানে পৌঁছাতে কত সময় লাগে। সো শূন্য হতে এটা পরীক্ষাতে আসে, শূন্য হতে সর্বোচ্চ মানে পৌঁছাতে, শূন্য হতে সর্বোচ্চ মানে পৌঁছায় সেই সময়টা কত? t/4। এই কয়েকটা মুখস্থ রাখবা। প্রবাহের অভিমুখ উল্টায় t/2 সময় পর, প্রবাহের মান শূন্য হয়, শূন্য হয় কত সময় পর পর? এ দেখো t/2 সময় পর শূন্য হয়। আর শূন্য হতে সর্বোচ্চ পৌঁছায় কখন? এ দেখো শূন্য আর এই যে সর্বোচ্চ, শূন্য হতে সর্বোচ্চ পৌঁছায় হচ্ছে এই যে এতটুকু সময়, মানে t/2 এর অর্ধেক, t/4 সময় পৌঁছায়। সো বাকিগুলো এখান থেকে বুঝে গেলাম। সো আশা করি বুঝতে পেরেছি। আমরা এখান থেকে 5 নাম্বারটাও বুঝে গেলাম। আমরা দেখবো হচ্ছে এখান থেকে 3 নাম্বারটা। সো 3 নাম্বারটা দেখো কি বলেছে, এই প্রশ্নগুলোই তোমার ঘুরিয়ে ফিরে কিন্তু তোমার পরীক্ষায় শিখতে আসবে। 3 নাম্বার বলেছে এত সেকেন্ড এত সেকেন্ড I2 প্রবাহ I1 এর গড় বর্গের যে বর্গমূল, হ্যাঁ সেই বর্গমূল এর কত গুণ হবে। সো আমরা সেটা দেখি যে কত গুণ হয় এখান থেকে। সো এত সেকেন্ডে I2 প্রবাহ, এটা বের করে আসো। I2 প্রবাহ 1/100 সেকেন্ড পর I2 প্রবাহ 1/100 সেকেন্ড পর I2 প্রবাহ কত হয়। সো তুমি এখানে জাস্ট মান বসাই দিবা I2 এর মধ্যে। সো I2 এর সমীকরণটা কত ছিল আমাদের, যে 100 sin 50t। এখানে জাস্ট তুমি মান বসাই দাও, এখানে 100 sin 50t, 50 আমাদের থাকলো, আর t এর মানটা কত আমাদের 1/100, হ্যাঁ 1/100। সো টি এর মানটা 1/100। এখন তুমি এখানে জাস্ট কি করে দিবা, জাস্ট এখানে মান বসাই দিবা। সো মান বসলে কত থাকে দেখো 100, বা আমি পুরোটা হিসাব করে বের করি। ক্যালকুলেটার কোন মোডে যাবে? সাইন আছে, ইকুয়েশন আছে রেডিয়ান মোডে। সো মোডে চাপ দাও, রেডিয়ান মোডে তুমি নিয়ে আসো। ওকে, এবার মান বসাই দাও। সাইন এখানে কাটাকাটি গেলে কত থাকবে? 50, এখানে 100 মানে হাফ থাকবে, সাইন হাফ। তো লিখবো আমরা সাইন ব্র্যাকেটে হাফ 1/2। সেটা লিখে নিলাম। গুণ চিহ্ন হবে কত? সাথে আছে 100, গুণ চিহ্ন সাথে আছে 100 দিয়ে দিলাম। কত আসলো? 47.9। তাহলে বলবো তুমি এখানে মান আসবে 47.9 অ্যাম্পিয়ার। একটা বের করে ফেললাম। I2 t = 100 সেকেন্ডে I2 প্রবাহ এবং I1 এর গড় বর্গমূলীয় মান। সো I1 এর গড়, তাই আমরা লিখি এবার I1 এর RMS। সো I1 এর RMS সমান কি লিখবো আমরা? 0.707 ইন্টু কত? I0, সেটা বসাই দাও 0.707। আর I0টা কত? I0 হচ্ছে 50, সো গুণা করে 50, তো বসাই দিচ্ছি আমরা 50 গুণ 0.707 কত আসে? 35.5
35.35, সো 35.35। সো দেখো তোমাকে প্রশ্ন বলেছিল যে এটা কত গুণ হবে। হ্যাঁ, I2 প্রবাহটা এত এর কত গুণ হবে, তুমি ভাগ করে দাও। সো I2 আর নিচে I1 তুমি জাস্ট ভাগ করে দাও। সো ভাগ করে দেখো কত গুণ আসে, 35.35 আর এখানে আসে 47.9। সো ভাগ করলে দেখো কত চলে আসে। সো 47.9 ভাগ 35.35 আসে 1.35 গুণ, 1.35 গুণ। তুমি বলে দিবা যে এটা আমাদের কত হবে, সুতরাং যে কি হবে I1 এর তুলনায় I2 এত গুণ হবে। সো এইভাবে আমাদের প্রশ্নগুলো পরীক্ষাতে কিন্তু আসতেই পারে। বিশেষ করে এই 6 এবং 7 নাম্বারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষায় সিকিউ হিসেবে আসার জন্য। 6 এবং 7, এই 6 আর 7 পারলে তোমার আর কোনো সিকিউ করতে হবে না আসলে, কারণ এগুলা দেখবো প্রচুর প্রশ্নের মধ্যে আসছে, প্রচুর প্রশ্নের মধ্যে 6 আর 7 আসছে। সো খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এই 6-7 আমি স্টার দিয়ে দিলাম এই আশেপাশে। তো 6-7 কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমার পরীক্ষাতে, এগুলো দিয়ে আসবে, এগুলো দিয়ে আসবে আর অন্যগুলো গ নাম্বারে আসবে। বলেছে I2 মুখ্য কুণ্ডলীর প্রবাহ, দেখো প্রশ্নে বলা ছিল যে I2 একটা মুখ্য কুণ্ডলীর প্রবাহ এবং R = এত ওহম হলে, মানে এই মুখ্য কুণ্ডলীর প্রবাহের সাথে যদি 20 ওহম রোধ যুক্ত করা হয় তাহলে উত্তাপজনিত শক্তি ক্ষয় নির্ণয় করো। তাহলে উত্তাপজনিত শক্তি ক্ষয় তার মানে বের করতে তোমাকে বলছে হচ্ছে এই যে I2 তোমার যে দেওয়া উত্তাপজনিত শক্তি ক্ষয়, আমি লিখে নিচ্ছি I2 দেওয়া আছে আমাদের এখানে যে হচ্ছে কত 100 sin 50t। তো তোমাকে বের করতে বলছে উত্তাপজনিত শক্তি ক্ষয়, তার মানে আমরা জানি উত্তাপজনিত অর্থাৎ কতটুকু তাপ উৎপন্ন হয়, H = I² R × T। সো H = I² R × T। এবার এই যে H = I² R × T, এটি এর মান কত কিছু বলা নাই, 1 সেকেন্ডে। কারণ এখানে উত্তাপজনিত শক্তি ক্ষয় বলছে, মানে আমরা কীভাবে বের করবো, 1 সেকেন্ডে বের করবো, যে 1 সেকেন্ডে বা প্রতি সেকেন্ডে, আমরা প্রতি সেকেন্ডেই বের করবো, কিছু বলা নাই যেহেতু। তো প্রতি সেকেন্ডে উত্তাপজনিত শক্তি ক্ষয়। সো প্রতি সেকেন্ডে উত্তাপজনিত শক্তি ক্ষয়। সো শক্তি ক্ষয় আমাদের কি হবে, যে P লিখতে পারো বা হচ্ছে H লিখতে পারো, একই কথা। উত্তাপজনিত শক্তি ক্ষয় H = I² R × T, T এর মান 1। সো আইটা হবে আমাদের RMS মান, RMS তো বের করতে হবে, তো বের করে ফেলে আমরা আসলে এখানে RMS সমান কি হবে 0.707 ইন্টু হচ্ছে I0, সেই মানটা বসাই দিয়ে আসো আমরা যে 0.707 ইন্টু I0 কত আমাদের এখানে 100, তাহলে আমাদের মানটা আসবে কত আমাদের এখানে 70.7। এখানে আমরা মানটা বসাই দিচ্ছি যে 70.7 স্কোয়ার গুণ আর কত আমাদের এখানে আর 20 ওহম যুক্ত করছে, দেখো 20 ওহম রোধ যুক্ত করছে। হ্যাঁ, সো এইটা আমাদের আসলো, আমরা দেখি 70.7 স্কোয়ার গুণ হচ্ছে কত 20, চলে আসে হচ্ছে আমাদের 99.96 গুণ 10⁻³ এত জুল উত্তাপজনিত শক্তি ক্ষয়, এত জুল পার সেকেন্ড। হ্যাঁ, প্রতি সেকেন্ডে এত জুল করে শক্তি ক্ষয় হচ্ছে আর কি, ঠিক আছে, জুল পার সেকেন্ড আর কি। সো এখান থেকে দেখো আমরা কিন্তু এই মানটা বের করে ফেললাম। পরীক্ষাতে মাঝে মাঝে এই টাইপ থেকে প্রশ্ন আসে যে দুইটা হিটার আছে, সো কোন হিটারটি বেশি কার্যকর। হ্যাঁ, পরীক্ষা মাঝে মাঝে এখানে প্রশ্ন জিজ্ঞেস করে যে কোন হিটারটি বেশি কার্যকর। হ্যাঁ, কোন হিটারটি, পরীক্ষা জিজ্ঞেস করতে পারে কোন হিটার বেশি কার্যকর। হ্যাঁ, কোন হিটার বেশি কার্যকর, সো কোন হিটার বেশি কার্যকর, সো যেটা H বেশি P বেশি ক্ষমতা বেশি সেটা বেশি কার্যকর। হ্যাঁ, সো লিখে দিচ্ছি H বেশি হলে বেশি কার্যকর, H বেশি হলে ভালো, ঠিক আছে, H বেশি হলে সেটা বেশি কার্যকর। সেটা আমরা কী বের করছি H বা P, সো H বা P, H বা আমরা P বের করছি এখানে, ঠিক আছে। প্রতি সেকেন্ডে কতটুকু শক্তি আমাদের এখানে ক্ষয় হলো সেটা হচ্ছে এটা। সো আশা করি বুঝতে পেরেছো কীভাবে এখান থেকে আমরা বের করতে পারি চাইলে, ঠিক আছে। আর যদি আমরা এখানে দেখতাম যে আমাদের ই দিয়ে সমীকরণ লেখা, তাহলে আমরা RMS বের করতাম, আর P এর সূত্র জানি E²/R, সেটাতে বের করতে পারতাম। আমরা হচ্ছে লাস্ট একটা দেখবো, সেটা হচ্ছে 7 নাম্বারটা। দেখো 7 নাম্বারটা কী বলছে, I2 এর গৌণকুণ্ডলীতে প্রাপ্ত ক্ষমতা 150 ওয়াট। তাহলে আমরা এখানে দেখো I2 এর গৌণকুণ্ডলীতে প্রাপ্ত ক্ষমতা হচ্ছে এত, এখানে কত ক্ষমতা দিছিলাম আমরা জানি না, I2 এর সমীকরণ এটা, কিন্তু আমরা I1 মানে I2 বলতে বোঝাইছে I2 এর গৌণকুণ্ডলী, এটা মুখ্য কুণ্ডলী। সো মুখ্য কুণ্ডলীতে আমরা এই প্রবাহ দিছি, আর গৌণকুণ্ডলীতে আমরা দেখো আমরা এই যে ক্ষমতা পাইছি 150 ওয়াট। সো এখন প্রশ্ন জিজ্ঞেস করছে যে গৌণকুণ্ডলীর রোধ যদি 20 হয় তাহলে ট্রান্সফরমারটা কি স্টেপ আপ হবে কিনা, বা ট্রান্সফরমারটার প্রকৃতি কি, প্রশ্ন জিজ্ঞেস করবে এভাবে যে ট্রান্সফরমারটার প্রকৃতি কি, বা তোমাকে জিজ্ঞেস করবে যে এই 150 ওয়াট ক্ষমতা পেতে কী ব্যবস্থা নিতে হবে। 3টা প্রশ্ন, দেখো এখানে তোমার প্রশ্নগুলো তিনটা প্রশ্ন আসলে উত্তর একটাই। কি বলবে তোমাকে প্রশ্নে,
বলবে গৌণকুণ্ডলিতে প্রাপ্ত ক্ষমতা যদি 150 পেতে চাও তাহলে এখানে কি ট্রান্সফর্মার যুক্ত করতে হবে, কি ব্যবস্থা নিতে হবে। তখন তুমি বলবা এই ট্রান্সফর্মার যুক্ত করবো বা এটা করবো সেটা করবো। বা তোমার প্রশ্ন বলতে পারে 150 ক্ষমতা আর গৌণকুণ্ডলী রোধ এত, তাহলে এখানে যে ট্রান্সফর্মারটা আছে সেই ট্রান্সফর্মারটা কি স্টেপ আপ নাকি স্টেপ ডাউন, কি করতে হবে, মানে ট্রান্সফর্মারটার প্রকৃতি কি। সো প্রকৃতি জিজ্ঞেস করতে পারে, কি ব্যবস্থা নিতে হবে সেটা জিজ্ঞেস করতে পারে, আর জিজ্ঞেস করতে পারে সরাসরি এই ট্রান্সফর্মারটা কি স্টেপ আপ হবে নাকি হবে না, এও জিজ্ঞেস করতে পারে। সো আমরা কিভাবে করব, জিনিস হচ্ছে একদমই একই রকম। সো আমরা আসলে এখানে একটা পেজ কপি করে নিচ্ছি। তুমি খেয়াল করে দেখো, এটা আমরা একদম করে দিচ্ছি, এটা সৃজনশীলের জন্য আরও বেশি বেশি গুরুত্বপূর্ণ। সো আমাদের এখান থেকে লাগবে কতটুকু দেখো, I2 এর গৌণকুণ্ডলিতে আমাদের আরএমএসটা লাগবে, সেই আরএমএসটা আমাদের থাকুক, এটা আমাদের থাকুক। সো আমরা এখানে 7 নাম্বার করতেছি। সো 7 নাম্বার, সো 7 নাম্বার একটু পরে সিকিউ গিয়ে তোমাকে দেখাবো অ্যানালাইসিসের সময়, এগুলোই প্রশ্ন আকারে এসেছে। তুমি কি বুঝতে পারলা যে গৌণকুণ্ডলিতে ক্ষমতা আমি 150 পাইতে চাই, তাহলে গৌণকুণ্ডলিতে তুমি খেয়াল করে রাখছো আমাদের দেখো নর্মাল মুখ্য কুণ্ডলীর, কিন্তু এটা আমাদের কখন বের হয়েছে, মুখ্য কুণ্ডলীর আরএমএস। তারা বুঝতে পারলাম এখানে যে মুখ্য কুণ্ডলী, সো লিখে রাখতেছি কথাটা যে আমরা কিন্তু মুখ্য কুণ্ডলীর মানে I2 যেটা ছিল সেটা মুখ্য কুণ্ডলীর আমরা আরএমএস পাইলাম। সো মুখ্য কুণ্ডলীর আরএমএস সেটা পাইলাম হচ্ছে আমরা 70.70 বা 7, বা এটাকে আমরা বলতে পারি হচ্ছে দেখো আইপি বলতে পারি, আইপি নাম দিলাম আপাতত 70.7 অ্যাম্পিয়ার। সো একটা তুমি বের করে রাখলাম, মুখ্য কুণ্ডলীটা তুমি জানো, মুখ্য কুণ্ডলীটা জানো। এবার তুমি লিখবা গৌণ কুণ্ডলীর ক্ষেত্রে, গৌণ কুণ্ডলীর ক্ষেত্রে। সো লিখতেছি খেয়াল করো, সো গৌণ কুণ্ডলীর ক্ষেত্রে, সো গৌণ কুণ্ডলীর আমরা প্রবাহটা বের করবো, আইএস বের করবো, গৌণ কুণ্ডলীর প্রবাহ আইএস, প্রবাহ হচ্ছে আইএসটা আমরা বের করতে চাই, প্রবাহটা আইএস বের করতে চাই। সো আমরা আবার কি জানি, আমরা জানি হচ্ছে পি সমান সমান হচ্ছে যে আই স্কোয়ার আর, তার মানে এখানে আইটা কি হবে, আরএমএস হবে। সো গৌণকুণ্ডলীর ক্ষেত্রে আই আরএমএস স্কোয়ার ইন্টু আর। যদি আমি আই বের করতে চাই, এখানকার আই আরএমএস বের করতে চাই, তো সেক্ষেত্রে কী আসবে দেখো, আসবে হচ্ছে পি ডিভাইডেড বাই আর। আর এখান থেকে যদি আমি সেই আরএমএসটা বের করে ফেলি, আই আরএমএসটা, এটা কি রুট ওভার পি ডিভাইডেড বাই আর আসবে আমাদের। এখানকার আরএমএসটাকে আমি নাম দিব আইএস, কারণ গৌণকুণ্ডলীর, এই যে গৌণকুণ্ডলীর প্রবাহটাই হচ্ছে আইএস আসলে। হ্যাঁ, তাহলে এখানে মানটা বসাই দিচ্ছি দেখো, 150 ওয়াট ভাগ হচ্ছে কত, 20, এখানে আমাদের মানটা কত আসে। সো আমাদের আসে হচ্ছে 150 ভাগ হচ্ছে 20, তার উপর হচ্ছে আবার রুট ওভার, তার উপর হচ্ছে আমাদের রুট ওভার, তার সঙ্গে কত যে হচ্ছে রুট ওভার 7.5, তো আসে হচ্ছে আমাদের 2.7। তার মানে এখানে দেখো মানটা আসে হচ্ছে 2.7 অ্যাম্পিয়ার। সো এটা দেখে তোমাকে এখন সিদ্ধান্ত নিতে হবে যে ঘটনা কি, তাহলে এটা কি আমাদের স্টেপ আপ ট্রান্সফরমার হবে, বা এটাকে আমি যদি এই ঘটনা 150 পেতে চাই কি ব্যবস্থা নিতে হবে। সো আলটিমেট ঘটনা তোমাকে পুরোটা আমি বুঝাই দিচ্ছি, তার আগে আমি এটাকে একটু ছোট করে নিই। সো তুমি এতটুকু আশা করি বুঝতে পেরেছো যে কীভাবে আমরা এখান থেকে করলাম আর কি, ঠিক আছে। এখন বাকি সিদ্ধান্ত তুমি খেয়াল করো, যে বাকি সিদ্ধান্ত আমরা নেই। সো এখানে বড় থাকবে, এটা সমস্যা নেই, বাকি সিদ্ধান্তটুকু তুমি খেয়াল করো কী করতে হবে। তাই তুমি এখন কি বলবা, তুমি এখন খেয়াল করে দেখবা আর কি, সিদ্ধান্ত তুমি নিচ্ছ এখান থেকে, তুমি এখান থেকে সিদ্ধান্ত নিচ্ছ, খেয়াল করলেই বুঝতে পারবা। দেখো সিদ্ধান্তটা কী নিবা, যে মুখ্য কুণ্ডলীর আইপি আর গৌণ কুণ্ডলীর আইএস, তুমি খেয়াল করো কে বড়, আইপি বড়। সো আইপি ইজ গ্রেটার দেন হচ্ছে কি আইএস, আইপি ইজ গ্রেটার দেন আইএস, তার মানে আইপি বড়। আইপি কখন বড় হয়, সো আমরা দেখেছি যে গৌণ কুণ্ডলিতে যখন ইএস বেশি তখন হচ্ছে আইএস কম, গৌণ কুণ্ডলিতে যখন ইএস বেশি, গৌণ কুণ্ডলীর ইএস বেশি হলে ওই গৌণ কুণ্ডলীর আইএস কম হয়। আর গৌণ কুণ্ডলীর আইএস কম হয় তার মানে মুখ্য কুণ্ডলীর আইপি বেশি হয়, মুখ্য কুণ্ডলীর মানে প্রবাহ বেশি হয়, গৌণ কুণ্ডলীটা কম হলে মুখ্য কুণ্ডলীটা বেশি হবে, সেটাই হয়েছে। তার মানে মুখ্য কুণ্ডলীর প্রবাহ বেশি, তাই এর মানে কি, এর মানে হচ্ছে অর্থাৎ আমরা বলতে পারি যে সুতরাং এটার মানে হচ্ছে আইপি বেশি, তার মানে কি হচ্ছে ইএস বেশি, ইএস বেশি ইপি এর তুলনায়। আর ইএস বেশি হয় কখন, যদি আমাদের ট্রান্সফরমারটা হয় স্টেপ আপ, সেকেন্ডারিতে আমাদের হচ্ছে ইএস বেশি হলে সেটাকে আমরা স্টেপ আপ ট্রান্সফরমার বলি। তার মানে স্টেপ আপ ট্রান্সফরমার যুক্ত আছে, স্টেপ আপ ট্রান্সফরমার যুক্ত আছে। তো প্রশ্নে যদি পরীক্ষায় বলতো কি ব্যবস্থা নিতে হবে, তুমি বলতো স্টেপ আপ ট্রান্সফরমার যুক্ত করতে হবে। আর যদি বলতো হচ্ছে ট্রান্সফরমারের প্রকৃতি কি, তুমি বলবা এটা একটা স্টেপ আপ ট্রান্সফরমার যুক্ত আছে। আর এখানে সেটা বলছিল স্টেপ আপ হবে কিনা, তুমি বলবো যে হবে। এই সো এইটা দিয়ে প্রচুর প্রশ্ন আসে, এই ব্যাপারটা তোমাকে বুঝতে হবে যে গৌণ কুণ্ডলিতে আইএস আর
আইএস আর হচ্ছে ইএস এই ব্যাপারটা একটু উল্টা। যদি ইএস বেশি হয় তাহলে আইএস কম হবে, আর ওখানে আইএস কম তার মানে এদিকে আইপি বেশি, এরকম। ঠিক আছে, এটা তোমাকে বুঝে নিতে হবে। সো বলেছিলাম বেসিকের মধ্যে। সো এই ছিল আমাদের এইখানকার আসলে আলটিমেট প্রশ্নগুলো কীভাবে আসতে পারে। তাছাড়াও দেখো তোমার আরও ফর মোর প্র্যাকটিস আমি এখানে আরও কিছু প্রশ্ন দিয়েছি। দেখো এখানে একটা ট্রান্সফরমারের আমাদের বিভিন্ন মানটান দেওয়া আছে, হ্যাঁ। সো রোদ টোদ দেওয়া আছে, তোমাকে বলছে প্রবাহ বের করো বা এগুলো কত হবে। সো এগুলো তুমি প্র্যাকটিস করতে পারবে, আরও প্র্যাকটিস করতে হবে। দেখো ফর মোর প্র্যাকটিস এই অঙ্কগুলো তুমি এখান থেকে করবা। হ্যাঁ, আমাদের হচ্ছে এই দেখো অনেকগুলো প্রশ্ন রেখেছি ফর মোর প্র্যাকটিস। ওই যে এইচডাব্লিউর জন্য প্রত্যেকটা টাইপের শেষে যে এইচডাব্লিউ, তো এখানেও এই এইচডাব্লিউগুলো তুমি নিজেই সলভ করবা। এখানে বিভিন্ন কিছু দেওয়া আছে, দেখো ভোল্টেজ দেওয়া, তারপর হচ্ছে এখানে আমাদের অনুপাত দেওয়া, তারের অনুপাত দেওয়া, ঠিক আছে, উত্তাপজনিত শক্তি ক্ষয়। সো এগুলো তুমি সবই হচ্ছে এইচডাব্লিউ করে ফেলবা। সো আমি তোমাকে এখানে এটা লিখে দিচ্ছি, এই যে পেজটার মধ্যে লেখা থাকার কথা ছিল, সো এখানে লিখে দিচ্ছি যে আমাদের এর পরের এগুলো হচ্ছে আমাদের জন্য কি এইচডাব্লিউ। ঠিক আছে, এই প্রত্যেকটা প্রশ্ন আমরা করে রাখবো, কারণ করলে তুমি একটু মাথা ঘাটাইতে পারবা। এবং একটু ঘুরিয়ে ফিরে কিছু প্রশ্ন এখানে দিয়ে দিছি, একটু ঘুরিয়ে ফিরে কিছু প্রশ্ন দিছি যেন তোমার একটু চিন্তা ভাবনা করতে হয়। সো তুমি একটু এখান থেকে চেষ্টা করবা। এবার আমরা চলো এখানে দেখে ফেলি যে সিকিউ অ্যানালাইসিস। সিকিউ আমরা সলভ করবো না, তোমাকে পড়ে দেখাবো যে হ্যাঁ আমি এতক্ষণ যে জিনিসগুলো সলভ করলাম এগুলো থেকেই তুমি সমস্ত সিকিউ পারবা কিনা। সো তুমি খেয়াল করলে এখান থেকে দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন দেখো, এখান থেকে আমাদের দুইটা সমীকরণ দেওয়া আছে এবং হ্যাঁ বোর্ড দেখা যাচ্ছে, খেয়াল করো। প্রশ্নে আমাদের কি বলেছে, প্রশ্নগুলো তোমাকে আমি অ্যানালাইসিস দেখাচ্ছি, এবার তুমি পারবা কিনা। তোমার পুরো চ্যাপ্টার আসলে শেষ। নিচের চিত্রে দিক পরিবর্তী প্রবাহের সমীকরণ দেওয়া আছে 40 sin ওমেগা টি। তার মানে এখান থেকে আমাদের আই নটের মানটা কত, 40। প্রশ্নে বের করতে বলেছে কি যে দিক পরিবর্তী প্রবাহের আরএমএস মান বের করো। সো আই আরএমএস কতবার করে আসলাম আমরা, তাহলে কি লিখবা 0.707 ইন্টু কত আই নট, এই যে 40। উত্তর শেষ, গরমবার শেষ। ঠিক আছে, সো খুবই ছোট অঙ্কগুলো আসে এখান থেকে। তারপরে বলছে কি যখন টি ইকুয়াল টু এত তখন দিক পরিবর্তী প্রবাহের মান শীর্ষ মানের সমান হবে কিনা। দিক পরিবর্তী প্রবাহের মান তুমি বের করবা। এখানে টি ইকুয়াল টু 3/t সময় আমাদের কি দেওয়া আছে 40 sin ওমেগা টি। তুমি কি করবে, এখানে 40 sin ওমেগার পরিবর্তে লেখা যায় 2π/t। আর টি এর মান কত বসাইতে বলছে আমাদেরকে 3t/4। সো বসাই দিবা 3t/4। দেখো কাটাকাটি করো, এখানে কাটাকাটি করো, কত থাকতেছে এখানে যে হচ্ছে আমরা পাচ্ছি কত 40 sin, এখানে পাচ্ছি কত দেখো যে এখানে পাচ্ছি 3, এখানে পাচ্ছি পাই, সো 3π/2। সো ক্যালকুলেটারে বসিয়ে দাও, উত্তর চলে আসবে, দ্যাটস ইট। ঠিক আছে, সো এইভাবে তোমাকে কিন্তু মানগুলো বের করতে হয়। সো আশা করি এই ধরনের প্রশ্নগুলো কোনো প্যারা হবে না। বলছে শীর্ষ মানের সমান হবে কিনা, শীর্ষ মান তো 40। তো দেখো এখানে মানটা বসালে 40 আসে কিনা। সো এখানে তুমি মানটা বসালে দেখবা হচ্ছে -40 পাবা, -40 পাবা। এবং সেটা হচ্ছে কি দেখো শীর্ষ মানের সমান কিন্তু বিপরীতে আসবে। এই যে এখানে 40 হলে এখানে -40 হবে, বোঝা যাচ্ছে, তুমি করলে পাবা। সো এভাবে করে কিন্তু তোমার প্রশ্নগুলো করতে হবে। হ্যাঁ, ঘ নম্বর। সো তুমি দেখো অন্য প্রশ্নগুলো তুমি জাস্ট তোমাকে পড়ে দেখাই যে তুমি আসলে পারবা কিনা, সেটা অবশ্যই 100% পারবা। এই দেখো মাত্র আমি একটা প্রশ্ন করছিলাম, বলছে মুখণ্ডিতে কার্যকর প্রবাহ মাত্রা নির্ণয় করো। সো একটু আগে শিখাইছি কার্যকর মাত্রা মানে হচ্ছে IRMS। হ্যাঁ, সমীকরণ দেওয়া আছে, মান বের করতে পারবা। এই দেখো মাত্র অঙ্কটা করছিলাম যে 150 ওয়াট পেতে কি ব্যবস্থা নিতে হবে, বা এখানে ট্রান্সফরমারের প্রকৃতি কি, স্টেপ আপ নাকি স্টেপ ডাউন, মাত্রই করে আসলাম। সো অবশ্যই তুমি এটা 100% তুমি করতে পারবা। বলছে দেখো এই দেখো সেম, বলছে 140 ওয়াট পেতে কী ব্যবস্থা গ্রহণ করতে হবে। একটু আগে তোমাকে করে দেখালাম যে তুমি কি করবা, আইপি আইএস বের করবা, তারপরে দেখবা আইপি বড় না আইএস বড়, সেই অনুযায়ী সিদ্ধান্ত নিবা। ঠিক আছে, এবং বলছে এত সময় পর তড়িৎ প্রবাহ, ওই যে 3t/4 এর মতোই তো একটা সময় দেওয়া, অলরেডি আমরা করে এসেছি, 100% আমরা পারবো। বলছে উত্তাপজনিত শক্তি ক্ষয়ের হার নির্ণয় করো। শক্তি ক্ষয়ের হার মানে কি 1 সেকেন্ডে, প্রতি সেকেন্ডে। আর বলছে যে সর্বোচ্চ ভোল্টেজ পেতে কত সময় লাগবে। বি চাবিটি অন অবস্থায়, তাহলে এখানে সর্বোচ্চ ভোল্টেজ পেতে কত সময় লাগে, আমরা জানি সর্বোচ্চ ভোল্টেজ পেতে সময় লাগে হচ্ছে t/4, শূন্য থেকে সর্বোচ্চ মান t/4 সময় লাগে। টি বের করলে আমরা পেয়ে যাবো হচ্ছে কি কত সময় লাগে, অলরেডি করে এসেছি আমরা, প্রত্যেকটা জিনিসই আমরা এখান থেকে করে এসেছি। বলছে যে এখানকার গড় ভোল্টেজ নির্ণয় করো, কোন হিটার বেশি কার্যকর, যেটার এইচ বেশি হবে, উৎপন্ন তাপ বেশি হলে সেটা বেশি কার্যকর, বা যেটার ক্ষমতা বেশি হবে সেটা বেশি কার্যকর। পি বেশি মানে কি উৎপন্ন তাপও বেশি হবে। সো দেখছো প্রত্যেকটা জিনিসই তোমার কিন্তু এখান থেকে পারার মতো। সো অ্যাজ ইউজুয়াল দেখো সেম একই গৌণকুণ্ডলীর পাক সংখ্যা নির্ণয় করতে বলছে, এখানে দেখো বেশ কিছু জিনিস দেওয়া আছে, রোধের অনুপাত নির্ণয় করতে বলছে। সো আশা করি এটা এখান থেকে খুব সহজেই পেরে যাবা। ঠিক আছে, এই অঙ্কটা আমরা একটু তোমাকে এখান থেকে করে দেখাবো, যে এইখানকার যে অঙ্কটা সেটা আমরা একটু চলো এখান থেকে করি, তাহলে তোমার এখান থেকে টোটালি দেখো তোমার টোটাল প্রস্তুতি শেষ হয়ে যাচ্ছে। তুমি সমস্ত অঙ্কই আসলে দেখলে যে একই টাইপের। আর এখানে আরও কিছু SW রেখেছি তোমার জন্য, এখানে আরও কিছু সিকিউর জন্য SW রেখেছি, একই টাইপের অঙ্কগুলো, স্বকীয় আবেশ গুণাঙ্ক, তড়িৎচুম্বক ফ্লাক্স, হ্যাঁ ইত্যাদি। সো এগুলো তুমি এখান থেকে নিজেই করে ফেলতে পারবা, নিজেই পড়ে দেখো, একদম ইজিলি করে ফেলতে পারবা। সো তার আগে তোমাকে আমি ওই অঙ্কটা একটু করে দেখাবো, আমরা একটু এই অঙ্কটা একটু এখান থেকে
করে তোমার জন্য দেখাবো। লাস্ট একটা অঙ্ক আমরা করবো এখান থেকে, অঙ্কটা হচ্ছে এই অঙ্কটা, 360 ডিগ্রির এই অঙ্কটা। সো আমরা চলো দেখে ফেলি হচ্ছে আমাদের এখানকার প্রশ্নটা। সো প্রশ্ন কি বলেছে, 100 সেন্টিমিটার স্কোয়ার গড় ক্ষেত্রফল বিশিষ্ট এত পাক বিশিষ্ট বদ্ধকুণ্ডলিতে এত টেসলা সুষম চুম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে রাখা আছে। তার মানে বলা আছে যে চুম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে কি রাখা আছে, তলটা রাখা আছে, এত পাক বিশিষ্ট বদ্ধ কুণ্ডলীকে রাখা আছে। সো কুণ্ডলীকে রাখা আছে, তার মানে এক্ষেত্রে যদি আমরা ফ্লাক্সটা বের করে ফেলি শুরুতে, যে এখানে আমাদের ফ্লাক্সটা কি হবে, ফ্লাক্সটা হবে আমরা জানি এ বি কস থিটা। আর এখানে দেখো যেহেতু লম্বভাবে রাখা আছে, তলের সাথে লম্ব, তাহলে আমরা কি করবো, সেক্ষেত্রে কোণ হবে 0 ডিগ্রি। তাহলে এখানে আমাদের এই ফ্লাক্সের মানটা কত আসবে, দেখো ফায়ের মানটা কত, আমাদের ফায়ের মানটা কত হবে, এ যায় কি বসবে 100 সেন্টিমিটার স্কোয়ার, তার সাথে আমরা দিয়ে দেবো কত 10 টু দি পাওয়ার -4। আর বি কত হবে আমাদের, বি হচ্ছে কত দেওয়া হচ্ছে দেখো 0.2 ইন্টু 10 টু দি পাওয়ার -4। এটা আমাদের একটা ফ্লাক্স আসবে। ধরলাম যে এটা আমাদের একটা ফ্লাক্স ছিল, শুরুতে একটা ফ্লাক্স এটা আমাদের ছিল। তো শুরুতে আমাদের একটা ফ্লাক্স এখানে আসলো, আচ্ছা ভালো, শুরুতে একটা ফ্লাক্স আমাদের এখানে চলে আসলো এত ওয়েবার, এবং এই মানটা আমাদের আসে হচ্ছে 20 ইন্টু 10 টু দি -4 ওয়েবার। এখন আমাদের প্রশ্নে বলেছিল যে 1/10 সেকেন্ডে 180 ডিগ্রি ঘোরানো হলো। তাহলে 1/10 সেকেন্ডে 180 ডিগ্রি ঘোরানো হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ফ্লাক্স আগে যা ছিল এখন তার মান ভিন্ন হবে, এবং মানটা কত হবে, নতুন ফ্লাক্স হবে হচ্ছে পূর্বের ফ্লাক্সের সমানই, কিন্তু জাস্ট সামনেটা মাইনাস আসবে, কারণ যেহেতু 180 ডিগ্রি ঘোরানো হয়েছে। ঠিক আছে, সো আমাদের দেখো দুইটা ফ্লাক্স আমরা পেয়ে গেলাম, যে শুরুতে আমাদের ফ্লাক্স এত পাওয়া যাচ্ছিল, যখন আমি 180 ডিগ্রি ঘুরে ফেললাম তখন আমি ফ্লাক্স কি পেলাম, জাস্ট একটা মাইনাস চিহ্ন আসবে। তাহলে ফ্লাক্সের পরিবর্তন হয়েছে, তারপরে তোমার কি রয়েছে এখানে একটা পাক সংখ্যা আছে, তো ফ্লাক্সের পরিবর্তন হলে একটা তড়িৎচালক শক্তি তৈরি হয়। কোন সূত্র লিখবো আমরা, ফ্যারাডে সূত্র, E সমান n d∅dt। তো সেই সূত্রটা যদি আমরা বসিয়ে দিই, দেখো কি চলে আসবে, E সমান n d∅dt। এখন কি আসবে এই জায়গাটার মধ্যে, খেয়াল করলে দেখতে পাচ্ছ, যেহেতু আমরা এখানে পরিবর্তনটা নিয়েছি এবং এখানে মাইনাস আসছে, তো সামনে আমরা মাইনাসটাও এখানে দিয়ে রাখবো, কারণ আমরা শুধু পজিটিভ ভ্যালু নিইনি, যা আছে তাই বসাই দিছি। তাহলে এখানে আমাদের মাইনাস মাইনাস মিলে প্লাস চলে আসবে আলটিমেটলি। ঠিক আছে, সো খেয়াল করে দেখো, বসাই দিলাম -n d∅dt, n এর মান 200, আর d∅ এর মানটা বসাই দিছি। দেখো φ2 আমাদের ছিল হচ্ছে মাইনাস কিছু একটা, আর φ1 ছিল সেম, শুধু পজিটিভ। সো আমি সেই মানটা বসাইলাম, ডিটি বসাইলাম, 1/10 সেকেন্ড আসলে হচ্ছে 8 ভোল্ট। তার মানে যখনই আমি এরকম কুণ্ডলীটাকে এভাবে করে যে 180 ডিগ্রি টার্ন করলাম, তখনই আমাদের তড়িৎচালক শক্তির মানটা কত হয়ে গেল, এখানে 8 ভোল্ট চলে আমরা পেয়ে গেলাম আর কি এখানে। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে কি বলছে দেখো, কুণ্ডলীকে যদি আমরা একই বেগে 360 ডিগ্রি ঘোরাই, তাহলে সেক্ষেত্রে আমাদের বিদ্যুৎ প্রবাহ কী হবে। সো এখানে যেহেতু আমাদের দিক পরিবর্তী প্রবাহ উৎপন্ন হচ্ছে, তুমি এটা গেস করে বলতে পারো। দেখো 180 ডিগ্রি ঘোরাইলে কী হয়েছে, এখানে ফ্লাক্সের পরিবর্তনটা কী হয়েছে, মাইনাস হয়েছে। এখানে আবিষ্ট বিদ্যুৎ প্রবাহের কথা জিজ্ঞেস করছে। তাহলে দেখো 360 ডিগ্রি ঘোরানো মানে কি, পুরো একটা চক্র। এখানে যদি আমাদের মান থাকে হচ্ছে কত, 0, তাহলে 360 ডিগ্রি ঘোরালে আমাদের এই জায়গাটা মান কত চলে আসবে, এখানে মান একই রকম 0ই থাকবে। সো আমরা সেটা সূত্র দিয়েও বের করে ফেলতে পারি, যে I = I0 sin ওমেগা টি এর পরিবর্তে থিটা লিখতে পারি আমরা। থিটা মানে 360 বসালে কত আসবে, 0 আসবে। আবিষ্ট প্রবাহ 0 তুমি এখানে পাবা এই ক্ষেত্রে। সো আশা করি তোমরা এই সমস্ত জিনিসপাতি বুঝতে পেরেছো। দেখো এখানে কিছু HW তোমাদের জন্য শুধুমাত্র দেওয়া থাকলো। সো আশা করি এখান থেকে তোমরা এই কয়েকটা HW করে ফেলবা, এবং আমরা আমাদের ওয়ান শট ব্যাচে কীভাবে ক্লাসটা করলাম তুমি নিজে তো বুঝতে পারলে। আমরা তো শুরুতে প্রথম পর্বে একদম বেসিক জিনিস সব শেষ করেছি, এবং দ্বিতীয় পর্বে আমরা প্রশ্নগুলো সলভ করলাম, কীভাবে প্রশ্নগুলো আসতে পারে, এবং সিকিউ সলভ করার আগেই তোমাকে যে আমি অল ইন ওয়ান শট কোশ্চেনগুলো দেখিয়েছি, তুমি খেয়াল করে দেখেছো ম্যাক্সিমাম প্রশ্ন সেইগুলোর আন্ডারেই। তো তুমি যদি এখন নিজে প্রশ্ন সলভ করতে যাও, টেস্ট পেপারটা খুলে বই খুলে দেখবে যে কোন প্রশ্নে তুমি আটকাচ্ছ না। সো ইনশাআল্লাহ এখান থেকে খুব ভালো একটা প্রস্তুতি তোমাদের হয়ে গেছে, এবং তোমরা পরীক্ষাতে আটকাবে না। সো একইভাবে অন্যান্য সকল চ্যাপ্টার কিন্তু আমরা আমাদের ওয়ান শট ব্যাচে এইভাবে দুর্দান্তভাবে শেষ করব, গুছিয়ে দিব ইনশাআল্লাহ। সো আমাদের সাথে যুক্ত হতে এই প্রথম 100 জনের অফারটি শেষ হওয়ার আগ পর্যন্ত কিন্তু এই অফারটি থাকবে। সো প্রথম 100 জনের মধ্যে থাকতে খুব দ্রুত যুক্ত হয়ে যাও, কারণ ইতিমধ্যেই কিন্তু দেখবে যে অর্ধেক কিন্তু ফিল আপ হয়ে গেছে, প্রথম 100 জনের মধ্যে অর্ধেক সিট কিন্তু ফিল আপ হয়ে গেছে। সো বাকিরা খুব দ্রুত অফারটি নিয়ে নাও, সো না হয় কিন্তু পরবর্তীতে এই অফারটা থাকবে না, তখনই তোমাকে আরেকটু বেশি দিয়ে তোমাকে কিন্তু এনরোল করতে হবে, কারণ যেহেতু তোমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি এবং ফুল সিলেবাস। সো বুঝতেই পারছো। সো দেখা হবে সবার সাথে, আর সবার সাথে দেখা হবে আমাদের ওয়ান শট ব্যাচের ক্লাসগুলোতে। সো সবাই ভালো থাকো আর ভালো মতো প্রস্তুতি নিয়ে থাকো, আর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এখন একটি মেসেজ দিয়ে ফেলো।